নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এই চেহারা নিয়ে এত সুন্দরী একটা মেয়ের সাথে ঘুরছিস, তোর সাহস কম না? 50 বার কান ধরে উঠবস কর। ছেলেটিকে বলে ফারাবি মেয়েটির দিকে ঘুরে দাঁড়ালো। মেয়েটি ভয়ে ভয়ে তাকাচ্ছে। ফারাবি মেয়েটিকে ঘুরে ঘুরে দেখছে, তারপর বলল, আপু, ওহ না সুন্দরী আপু, তোমাকে বেশি কষ্ট দিব না। তুমি ওই যে সাদা শার্ট পরা ছেলেটিকে দেখছো, তাকে গিয়ে শুধু একটা কিস করবা, ব্যাস। আর সাজ্জাদ, তোর কাজ হবে সেটা, সুন্দর করে ভিডিও করা। মেয়েটি কাঁদো কাঁদো হয়ে বলল, দেখুন ভাইয়া, প্লিজ এটা করবেন না। আমি ওই রকম মেয়ে নাই, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি হাত জোর করছি, আমার সাথে এটা করবেন না। সোনামণি, তুমি কাঁদছো কেন? তোমাকে কেউ বকেছে? আমি বকেছি? সাজ্জাদ, তুই বকেছিস? কেউ বকেনি। তুমি তোমার কাজ কমপ্লিট করো আর খুশি মনে ক্লাসে যাও। আমি এটা করতে পারবো না। সিনিয়রদের মুখের উপরে কথা, আমাদের কথা না মেনে চললে এই কলেজে একদিনও টিকতে পারবে না। কেন, কলেজ কি আপনার পার্সোনাল প্রপার্টি? তিয়াশা এগিয়ে এসে কথাটা বলল। আরাফ বাইকের উপর বসে মনোযোগ দিয়ে ফোন টিপছিল। তিয়াশার কথা শুনে মাথা তুলে ওর দিকে তাকালো, মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। ও ফারাবি আর সাজ্জাদের থেকে কিছুটা দূরত্বে বসেছে। কি হলো, কথা বন্ধ হয়ে গেল? কলেজটা কি আপনার বাবার দেওয়া সম্পত্তি যে আপনার কথা না শুনলে কলেজে থাকতে পারবে না? এইখানে মেয়েটা পড়তে এসেছে, আপনার মতো আড্ডা মারতে কিংবা অসভ্যতা করতে আসেনি। আপনারা নিজেরা পড়াশোনা করবেন না আর অন্যদেরও পড়াশোনা করতে দিবেন না, তাই তো? দেখ তিয়াশা, আমরা সিনিয়র, এটা অধিকার আমাদের। তুমি এর মধ্যে কথা বলতে এসো না। বিষয়টা যখন একটা মেয়ের সম্মানের, তখন কথা তো আমাকে বলতেই হবে, নয়তো আপনাদের মতো ফালতু লোকের সাথে কথা বলে আমি সময় মোটেও নষ্ট করতাম না। সিনিয়র এসেছে, এসব ফালতু কাজের বেলায় সিনিয়র কই? কাজের বেলায় তো খুঁজে পাওয়া যায় না। নেক্সট টাইমে যদি দেখি মেয়েটাকে বিরক্ত করছেন, তাহলে সোজা প্রিন্সিপাল স্যারের কাছে যাব। আর স্যারের কাছে গেলে কি হবে সেটা ভালো করেই জানেন। কথা শেষ করে মেয়েটির হাত ধরে চলে গেল তিয়াশা। ফারাবি আর কথা বলল না, মনে মনে রাগে গজগজ করছে। আর সাজ্জাদকে উদ্দেশ্য করে বলল, কি মেয়ে দেখেছিস, মুডটাই দিল খারাপ করে। আরব সাজ্জাদকে ধাক্কা মেরে জিজ্ঞেস করলো, মেয়েটি কে রে? আমাদের কলেজে যে এত সুন্দরী সাহসী একটা মেয়ে আছে আর আমিই জানি না। খবরদার, এই মেয়ের দিকে ভুলেও তাকাবি না। প্রিন্সিপাল স্যারের ধানি লঙ্কা মেয়ে, লাইন মারার কথা তো কল্পনাও করিস না। এই প্রথম কাউকে ভালো লাগলো, সে যদি প্রিন্সিপালের মেয়ে হয় আমার কি দোষ? আমি তো একে পেয়েই ছাড়বো। তো যা খুশি কর, কিন্তু আমাকে এর মধ্যে জড়াবি না। তোর বাবার টাকা পয়সা আছে, তুই যা খুশি করতে পারিস। ফারাবি রাগান্বিত ভাবে বলল, এই মেয়ে আমাকে এইভাবে অপমান করে গেল, আর তুই আরাফ এই মেয়েকে নিয়ে ভালোবাসার স্বপ্ন দেখছিস? আরাফ হেসে বলল, দোস্ত, রাগ করিস কেন? ভাবি তো, একটু না হয় বকেছেই। ভাবি? ভাবি, এইবার ডিটেলস দে। আমি এই সবে নেই। বলে ফারাবি উঠে গেল। সাজ্জাদ উঠে যাবে, সে সময় আরাফ সাজ্জাদকে ধরে বসিয়ে দিল। বন্ধু হয়ে শত্রুর মতো আচরণ করছিস, এ কেমন বন্ধু? একটু হেল্প কর না প্লিজ দোস্ত, প্লিজ। ওকে ঠিক আছে, নাম তিয়াশা, প্রিন্সিপালের মেয়ে। বারবার প্রিন্সিপালের মেয়ে বলে ভয় দেখাস কেন? প্রিন্সিপালের মেয়েরা কি প্রেম বিয়ে করে না কখনো? ওকে বাবা, আর ভয় দেখাবো না। আমাদের সাথে তৃতীয় বর্ষে পড়ে, আমাদের ডিপার্টমেন্টে কলেজ টপার। আজ পর্যন্ত কেউ ওকে টপকাতে পারেনি। কি বলিস? আমাদের ক্লাসমেট আর আমিই চিনি না? 3 বছরে আজ প্রথম দেখলাম। অদ্ভুত। হ্যাঁ অদ্ভুত, কারণ এই মেয়েকে ক্লাস আর লাইব্রেরি ছাড়া আর কোথাও পাওয়া যায় না। আর তুমি এই জীবনে ক্লাস আর লাইব্রেরিতে কয়বার পা রেখেছো মনে করে দেখো। আচ্ছা আমি যাই। কোথায়? ক্লাসে। কি ক্লাসে? তুই তো বললি ওকে ক্লাস আর লাইব্রেরি ছাড়া আর কোথাও পাওয়া যায় না। আজ থেকে তিয়াশা যেখানে আমি সেখানে। টাটা। আরাফ ক্লাসে ঢুকে পিছে গিয়ে বসে পড়ল। পেছন থেকে তিয়াশাকে পর্যবেক্ষণ করছে। স্যারও চলে এলো। আরাফ কিছুটা ভয়ে আছে, কেননা কোন সাবজেক্টের ক্লাস কি লেকচার চলছে কিছুই জানে না। স্যার যদি কিছু জিজ্ঞাসা করে, এসব ভাবতে ভাবতে স্যার আরাফকে দাঁড়াতে বলল। আরাফ মনে মনে ভাবছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়। ইজ্জতের 12টা বাজলো। স্যার দাঁড় করিয়ে নানা প্রশ্ন শুরু করতে লাগলো। আরাফ কিছুই বলতে পারলো না, মাথা নিচু করে ইজ্জতের জলাঞ্জলি দিল।
তিয়াশাকে জিজ্ঞেস করতে তিয়াশা সুন্দর করে সবগুলো উত্তর দিয়ে দিল। আরাফের মাথায় সুন্দর একটা প্ল্যান চলে এলো তিয়াশার কাছাকাছি যাওয়ার। অফ পিরিয়ডে তিয়াশার লাইব্রেরিতে বসে বই পড়ছে। আরাফ তিয়াশার পাশে গিয়ে বসলো। তিয়াশার সেদিকে কোনো খেয়াল নেই। আরাফ তিয়াশার মনোযোগ পাওয়ার জন্য কাশি দিল। তিয়াশা চোখ তুলে আরাফের দিকে একবার তাকিয়ে আবার পড়ায় মনোযোগ দিল। আরাফ না পেরে এবার নিজেই কথা শুরু করলো। এক্সকিউজ মি। আমাকে বলছেন? হ্যাঁ, আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। আসলে আমার আপনার হেল্প প্রয়োজন। কি হেল্প? আমি আপনার ক্লাসমেট। আপনি হয়তো খেয়াল করেননি, আজকে স্যারের কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি। তবে আমি খেয়াল করেছি আপনি সবগুলো উত্তর খুব সুন্দর করে দিয়েছেন। অন্যদের কাছে জানতে পারলাম আপনি পড়াশোনাতে খুব ভালো। আমাকে প্লিজ হেল্প করুন, নয়তো এই সেমিস্টারে নিশ্চিত ফেল। এদিকে তিয়াশা ভ্রু কুঁচকে বলল, এতদিন কই ছিলেন? ক্লাসেও তো দেখিনি কোনোদিন। এখন হুট করে কোত্থেকে এলেন? আরাফ ঢুক গিলে বলল, না মানে ফ্যামিলি প্রবলেম ছিল, তাই কলেজ ক্লাস কিছুই করতে পারিনি। অনেক ঝামেলায় ছিলাম। আপনি যদি হেল্প করতে না চান, ইটস ওকে। তিয়াশা কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, 8-9টা। আর হ্যাঁ, বই খাতা অন্তত নিয়ে আসবেন। বলে আবার পড়ায় মনোযোগ দিল। রাত 8টা? জি না, সকাল 8টা, 8 AM। কি এই ভোরবেলায় পড়াবেন আমায়? সকাল 8টা ভোর? কোন গ্রহে থাকেন? আসলে এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস আমার নেই। তাহলে আসবেন না, সিম্পল। না না, তা নয়, টাইমটা চেঞ্জ করা যায় না? তিয়াশা রাগান্বিত ভাবে বলল, না যায় না। যদি আসর হয় আসবেন, নয়তো মানা করে দিন। অযথা আমার সময় কেন নষ্ট করছেন? পড়বেন আপনি, লাভ আপনার, আমার কিছুই না। সবকিছু তো আর আপনার মন মতো হবে না, তাই না? ওকে ওকে, আসবো। 1 মিনিট, এদিক সেদিক যেন না হয়। কাল দেখা হচ্ছে। নাও, বাই। বাই। তিয়াশাকে সকাল সকাল বাসা থেকে বের হতে দেখে তিয়াশা মা বললেন, এত সকালে কই যাস? মামনি, কালই তো বললাম, ভুলে গেছো? ও হ্যাঁ, আজ থেকে তো টিউশন শুরু। তা টিউশনের ফিস হিসেবে কি দিচ্ছে? মন নয় তো? উফ মামনি, আমি চললাম, ক্যান্টিনে নাস্তা করে নেবো। বাই। আচ্ছা, খেয়ে নিস কিন্তু। তিয়াশা 2 মিনিট বাকি থাকতেই লাইব্রেরিতে ঢুকে গেল। 15 মিনিট যাওয়ার পরও আরাফের দেখা নেই। তিয়াশা ভাবলো চলে যাবে, কিন্তু কিছু একটা ভেবে বসে রইল। আর তখনই আরাফ এলোমেলো চুল ও ফোলা চোখে শার্টের হাতা গোছাতে গোছাতে লাইব্রেরিতে আসলো। আর বসতে বসতে তিয়াশাকে কয়েকবার সরি বলে ফেলল। তিয়াশা উঠে দাঁড়ালো, তারপর বলল, যারা সময়ের মূল্য দিতে জানে না, তাদের জন্য আমি আমার মূল্যবান 1 মিনিট সময়ও ব্যয় করতে চাই না। তারপর হাঁটা ধরলো। আরব তিয়াশার পিছু পিছু গিয়ে একটা বার সরি বলল। আর এরকম হবে না, না না কিছু বলে মানানোর চেষ্টা করছে। তিয়াশা বলল, ওকে সেকেন্ড চান্স সবাই ডিজার্ভ করে। দিলাম সেকেন্ড চান্স এন্ড লাস্ট অলসো। ওকে, ডান। ওরা যে যার মতো চলে গেল। পরের দিন তিয়াশা লাইব্রেরিতে রুমে এসে দেখে আরব টেবিলে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে। বাচ্চাদের মতো লাগছে। এলোমেলো চুলগুলো চোখ নাক ঢেকে রেখেছে। আরাফ, আরাফ, আরাফ। 2 বার ডাক দিতে আরব মাথা তুলে তাকালো। তিয়াশাকে দেখতে পেয়ে ঠিকঠাক ভাবে বসলো। এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে হালকা হাসি দিয়ে বলল, শুভ সকাল। রাতে ঘুমাওনি? আসলে রাতে বাসায় যাইনি। মানে বন্ধুদের সাথে পার্টি ছিল, 2টা বেজে গিয়েছিল। বাসায় গিয়ে ঘুমালে আর টাইম মতো এখানে আসতে পারবো না, তাই আর বাসায় না গিয়ে রাতে লাইব্রেরিতে ঢুকে বসেছিলাম। কখন ঘুমিয়েছি বুঝতে পারিনি। অবশ্য লাইব্রেরিতে ঢোকার জন্য অনেক ঝামেলা পোহাতে হয়েছে। আজ তো একটা পাগল, সারা রাত বাসায় ফেরেননি, কিছু বলবে না? বলার মতো কেউ থাকলে তো বলবে। বাবা বাহিরে আছেন, আমি কোথায় থাকি কি করি তা নিয়ে তাকে কখনো মাথা ব্যথা হতে দেখিনি। আর দাদি আছে ভাবার মতো, কিন্তু সে ফুপুর বাসায়। এছাড়া আমার আর কেউ নেই। ও আচ্ছা, চলুন পড়া শুরু করা যাক। হ্যাঁ। যদিও আরাফের পড়তে একদম ইচ্ছা করছে না, ও তো শুধু তিয়াশার কাছাকাছি থাকতে চায়, কিন্তু তার কিছুই করার নেই। তিয়াশা প্রথম চ্যাপ্টার খুলে বসলো, পড়াও শুরু করে দিয়েছে, কিন্তু আরাফের মাথায় কিছুই ঢুকছে না। তিয়াশা ব্যাপারটা বুঝতে পেরে একটু হেসে বলল, কোনো ব্যাপার না, আজকে প্রথম দিন তাই এমন লাগছে, কয়েকদিন পড়লে সব বুঝতে পারবেন। এইভাবে 4 থেকে 5 দিন চলে গেল।
4 থেকে 5 দিনে আরাফ একদিনও লেট করেনি, তবে তিয়াশা ওকে বেশিরভাগ দিনই ঘুম অবস্থায় পেয়েছে। ওদের মধ্যে সম্পর্কটা সহজ হয়ে গেছে। প্রতিদিন পড়া শেষ করে একসাথে ক্যান্টিনে যায়, নাস্তা করে ক্লাসে যায়। আরাফের ওর বন্ধুদের সাথে দূরত্ব বেড়ে চলেছে, কেননা সারাদিন ও তিয়াশার সাথে সাথেই থাকে। ওদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব সৃষ্টি হয়েছে। 8:09 বাজে। আরাফ লাইব্রেরিতে বসে আছে, কিন্তু তিয়াশার দেখা নেই। মেয়েটি কখনো 1 মিনিটও লেট করে না। আরাফ ভাবলো হয়তো কোনো কারণে দেরি হচ্ছে, চলে আসবে। বসে থাকতে থাকতে 8:27 বাজতে চলেছে। আরাফের এখন টেনশন হচ্ছে, তিয়াশার কিছু হলো না তো? ফোন নাম্বারও নেই যে ফোন করে খোঁজ নেবে। না, এই ভেবে আর বসে থাকা যায় না, অন্যভাবে খোঁজ নিতে হবে। উঠে দাঁড়াতেই তিয়াশা হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো। আই এম সরি আরাফ, মাঝ রাস্তায় এসে গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। অন্য গাড়ি পেতে অনেক সময় লেগেছে, তাই দেরি হয়ে গেল। তোমার নাম্বারও তো ছিল না যে ফোন করে জানাবো। এতক্ষণ বসেছিলে, বসিয়ে রাখার জন্য সরি। সবার আগে নাম্বার দাও, তারপর কথা বলো। তুই জানো কত টেনশন হচ্ছিল? আমি ভাবলাম পথে কিছু আবার হলো নাকি। টেনশনে আমার হাত পা জমে যাচ্ছিল। যেই মেয়ে 1 মিনিট লেট করে না, সে 27 মিনিট লেট। চিন্তা তো হবেই। তিয়াশা কথা না বাড়িয়ে নাম্বার দিয়ে দিল। এরপর ফোনে কথা বলা, যেসব চ্যাটিং শুরু হয়ে গেল। ছুটির দিনে তিয়াশা বাসা যাওয়া আসাও হয় আরাফের। তিয়াশার আম্মুর সাথে বেশ ভালো হয়েছে। মা মরা ছেলের প্রতি তিনি কেমন একটা টান অনুভব করেন। আসলেই খাতির যত্ন করেন, এটা সেটা রান্না করে খাওয়ান। দুজনে মিলে নানা বিষয় নিয়ে কথা বলেন, আড্ডা দেন। একদিন তিয়াশা নিচে নামতে নামতে কোনো ছেলের কণ্ঠ শুনে ড্রয়িং রুমে যেতেই দেখে যে আরাফ সোফায় আরাম করে বসে মামনির সাথে বসে গল্প করছে। আশ্চর্যের সপ্তকাশ উঠে গেছে। তুমি এখানে কখন এলে? কিভাবে এলে? এদিকে তিয়াশার মা বলল, আরে থাম থাম, একসাথে এত প্রশ্ন করলে উত্তর দিবে কিভাবে? তোরা কথা বল, আমি রান্নাঘরে যাচ্ছি। আরাফ কফিতে আরেক চুমুক দিয়ে বলল, তোমাদের বাড়িটা বেশ সুন্দর। ঠিকানা পেলে কোথায়? সে পেয়েছি, তোমার মা চমৎকার মানুষ। তোমার মতো কাঠ বিস্কুট নয়। শাট আপ। কেন এসেছো সেটা বলো। প্রেম করতে করবে? কি? পড়তে এসেছি, টেস্ট পরীক্ষার বেশি দেরি নেই, তাই ছুটির দিনও বসে থাকতে চাই না। তুমি কি ছুটির দিনেও আমাকে একটু শান্তি দিবে না? না। এরপর থেকে ছুটির দিনও আরাফকে তিয়াশার পড়ার ঘরে কিংবা ড্রয়িং রুমে বসে গল্প করতে দেখা যায়। তবে সবকিছুই তিয়াশার বাবার আড়ালে, অজান্তে। তিয়াশা আর আরাফের বন্ধুত্ব এখন শুধু কলেজে আবদ্ধ নয়। তিয়াশার বাসা, বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন মোবাইল, ফেসবুক একে অপরের সাথে অনেকাংশে জড়িয়ে পড়েছে। আজ কলেজে কোনো বিশেষ কারণে ক্লাস অফ যাচ্ছে। এরই মধ্যে আরাফ তিয়াশাকে বলল ক্লাস নেই, চলো বাইরে থেকে ঘুরে আসি। কিন্তু তিয়াশা রাজি হলো না, কেননা পরে ক্লাসে লেট হয়ে যেতে পারে। কিন্তু আরাফ নাছোড়বান্দা, সে যাবেই তিয়াশাকে নিয়ে। তিয়াশা প্লিজ চলো, সামনে কোথাও যাই, ক্লাস শুরু হওয়ার আগেই চলে আসবো। ওকে চলো। সামনে একটা কফি শপ আছে, ছোট কিন্তু সিমসাম, পরিবেশটা সুন্দর, তোমার পছন্দ হবে। ঠিক আছে চলো। ওরা রেড রোজ নামে একটা কফি শপ গেল। কফি শপে গিয়ে আরাফ 2 কাপ কফি অর্ডার করলো। কিছুক্ষণ পর ওয়েটার তিয়াশা ও আরাফকে কফি দিয়ে তিয়াশাকে জিজ্ঞেস করলো, আপু, আপনাকে আপনার ভ্যানিলা আইসক্রিম দিব? আমাকেও দাও, আর আমার এই নিউ ফ্রেন্ডকেও দাও। ওকে। আরাফের কিছুটা খটকা লাগলো, তাই তিয়াশাকে প্রশ্ন করেই ফেললো, তিয়াশা, তোমার আর ওর কথার ধরন দেখে মনে হচ্ছে ও তোমাকে ভালোভাবেই চিনে। আর তুমি এখানে এর আগেও অনেকবার এসেছো। হ্যাঁ। কার সাথে? বয়ফ্রেন্ড? এদিকে তিয়াশা আরাফের কথা শুনে হেসে কুটি কুটি হচ্ছে। আরাফ বুঝতে পারছে না সে এত হাসার মতো কি বলেছে। তিয়াশার না উত্তর শোনার জন্য ওর মন অস্থির হয়ে উঠেছে, বুক ধরফর করছে, প্রাণ আসছে আর যাচ্ছে, আর মেয়েটা হেসেই চলেছে। না, এটা আমার বাবার কফি শপ, তাই আমাকে চেনে, আমিও চিনি। আরাফের প্রাণ ফিরে এসেছে। ও আচ্ছা, এই ঘটনা। তাহলে আজ তুমি আমায় ট্রিট দিবা? সে আর বলতে। এর মধ্যে ছেলেটা আইসক্রিম নিয়ে এসেছে। আমাকে চিনে রেখো, আমি তোমার আপুর ফ্রেন্ড। যখনই আসবো ফ্রিতে খাওয়াবা, বন্ধুদের নিয়ে আসলেও ফ্রিতে দিবা, সব বুঝেছো? ওকে ভালো করে চিনে রাখো, যখনই আসবে ডাবল বিল রাখবা, কেননা এই প্রচুর বড় লোক। আরাফ আর তিয়াশা এই কয়দিনে একে অপরকে খুব ভালোভাবে চিনে ফেলেছে। কার কি পছন্দ অপছন্দ, কিসে রাগ হয়, রাগ হলে কি করে, কি করতে কি খেতে ভালোবাসে, মোটামুটি সবকিছুই জেনে গিয়েছে।
আরব তিয়াশাকে ওর দাদির সাথে দেখা করতে নিয়ে যাবে। তিয়াশা কালোর ভিতর গোল্ডেনের সুতার কাছের একটা সালোয়ার কামিজ পরে ভালোভাবে তৈরি হয়ে বাসা থেকে বেরিয়ে গেল। আরব গাড়ি নিয়ে বাইরে বসে আছে। তিয়াশা গাড়িতে উঠে আরবকে বলল, ঠিকঠাক লাগছে তো? তুমি সব সময় সুপার। তিয়াশা মিষ্টি হেসে বলল। চলে যাওয়া যাক। আরব বিশাল ডুপ্লেক্স বাসার সামনে এসে গাড়ি থামালো। তিয়াশা গাড়ি থেকে নেমে থমকে গেল। ওর মনে হচ্ছে ও কোনো প্রাসাদের সামনে নেমে এসেছে। উচ্ছ্বাসিত হয়ে বলেই ফেলল, ওয়াও, কি সুন্দর! এত বড় বাড়ি তোমাদের? আরব হেসে বলল, ভিতরে তো চলো। আমার কেমন জানি ভয় ভয় লাগছে। ভিতরে কোনো ডাইনোসর নেই যে তোমাকে খেয়ে ফেলবে। তিয়াশা ভেতরে ঢুকে আরো অবাক হলো। ভিতরটা এত সুন্দর যা ওর কল্পনার বাইরে। দামি আসবাবপত্র দিয়ে সাজানো গোছানো। আরাফের দাদি সোফায় বসে পান চিবোচ্ছে। আরাফ তিয়াশাকে দাদির কাছে নিয়ে গেল। তিয়াশা দাদির কাছে গিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম দাদি। বস বোন বস, আমার কাছে এসে বস। তিয়াশা দাদির কাছে গিয়ে বসলো। আসতে কোনো সমস্যা হয়নি তো? জি না দাদি, আসতে কোনো সমস্যা হয়নি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছে। তোমার কথা অনেক শুনেছি আরাফের মুখে, তাই দেখার খুব ইচ্ছে হয়েছিল। আমিও আপনার কথা অনেক শুনেছি আরাফের মুখে। ভালোই হলো আপনার সাথে দেখা হয়ে। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। অনেকটা সময় তিয়াশা দাদির সাথে গল্প করলো। আর আরাফ নীরব দর্শক হয়ে তাদের দেখছিল। দাদির সাথে গল্প শেষে আরাফের রুম দেখতে গিয়ে নিয়ে গেল। লাঞ্চ শেষে আরাফ নিজেই তিয়াশাকে বাসায় পৌঁছে দেয়। তারপর দাদির কাছে ছুটে যায়। দাদি কেমন? দাদি কেমন দেখলে? খুব মিষ্টি মেয়ে, তোর পছন্দ আছে। দেখতে যেমন মিষ্টি তেমনি কথাও বলে মিষ্টি মিষ্টি। আমার তো বেশ লেগেছে। ওহ দাদি, তুমি অনেক সুইট। একবার ওকে বলে ফেল দেখি। বলবো। কয়েকদিন পর টেস্ট পরীক্ষার রেজাল্ট বের হলো, যেখানে প্রতি পরীক্ষায় সামনে পেছনে ডানে বামে যারা বসে তাদের খাতা কপি করে পাশে থেকে আনা কাটা কাগজের টুকরো নকল দিয়ে কোনো রকম টেনে টুনে পাশ করতো, সেখানে কারো সাহায্য ছাড়া কোনো প্রকার নকল ছাড়াই আরাফ পাশ করে গেছে নিজের যোগ্যতায়। অবশ্য পুরো কৃতিত্বটাই তিয়াশার। 1 মাস অনেক খেটেছে মেয়েটা, তাই ওকে একটা ট্রিট দেওয়াই যায়। তিয়াশা বেশ খুশি, মনে হচ্ছে আরাফের চেয়েও বেশি খুশি। ট্রিট দিতে চাইলে রাজি হয়ে গেল। ওরা দুজন বড় একটা রেস্টুরেন্টে গেল। খাওয়া শেষে আরাফ তিয়াশাকে চোখ বন্ধ করতে বলল। তিয়াশা আরাফের কথা মতো চোখ বন্ধ করে। আরাফ তিয়াশার হাতে কিছু একটা পরিয়ে দিল। তিয়াশা চোখ খুলে দেখলো আরাফ ওর হাতে খুব সুন্দর একটা ব্রেসলেট পরিয়ে দিয়েছে। ওয়াও, কি সুন্দর! তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমি এটা নিতে পারবো না। সরি। কেন? এটা দেখেই বোঝা যাচ্ছে অনেক দামি। না, মাত্র 85,000। 85 তোমার কাছে মাত্র হতে পারে, কিন্তু আমার কাছে অনেক। অপরের কাছে থেকে সেই রকম উপহার নেওয়া উচিত তুমি যেমনটা দিতে পারবে। সমান সমান এইটাই আমাকে শেখানো হয়েছে। যেখানে আমার বাবার ও পারিবারিক আয়ের 2 লাখের বেশি নয় এবং আমার হাত খরচ 20,000-এর উপরে নয়, সেখানে আমি তোমাকে এত টাকার গিফট কিভাবে দেব? তুমি কিছু মনে করো না প্লিজ। তুমি আমার খুব ভালো বন্ধু, বলতে পারো বেস্ট ফ্রেন্ড। তোমার জন্য আমার শুভকামনা সব সময় থাকবে। ইমপ্রেসিভ। এই জন্যই আমি তোমাকে এত ভালোবাসি। কি? হ্যাঁ, আজ জড়তা ভয় সব কাটিয়ে বলতে চাই আমি তোমাকে প্রথম দিন থেকেই ভালোবাসি। পড়াশোনার বাহানায় তোমার কাছে থাকতে চেয়েছি শুধুমাত্র। তুমি আমার জীবনটাই বদলে দিয়েছো। আই লাভ ইউ। আমি তোমাকে সারা জীবন আমার পাশে চাই। তিয়াশা কিছু বলতে যাবে, তখনই তিয়াশাকে থামিয়ে দিল আরাফ। না, এখনই নয়। তুমি সময় নাও, ভালোভাবে ভাবো, তারপরে জানিও। আমার কোনো তাড়া নেই। তিয়াশা পুরো রাত আরাফের ব্যাপারে ভাবলো। তিয়াশারও আরাফের প্রতি দুর্বলতা আছে, কিন্তু বুঝতে দেয়নি আরাফকে কখনোই। কিন্তু তিয়াশার বাবা কি মেনে নেবেন? আর তাছাড়া আরাফের বাবা কিছুই ভাবতে পারছে না তিয়াশা। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে তিয়াশা। সকালে তিয়াশার বাবা ডেকে পাঠালো তিয়াশাকে। তিয়াশা কিছুই বুঝতে পারছে না হঠাৎ কি হলো যে এভাবে ডেকে পাঠালো। তিয়াশা বাবার রুমে গিয়ে দেখলো মামুনিও পাশে দাঁড়িয়ে আছে। রুমে যেতে বাবা বলে উঠলো, কি করছো এসব তুমি? কলেজের টপার হয়ে বড় লোকের বকে যাওয়া ফালতু ছেলেদের সাথে ঘুরে বেড়াও? ছি ছি, আমার ভাবতেও অবাক লাগছে। আমার মেয়ে এইসব বখাটে ছেলেদের সাথে ঘুরে বেড়ায়? তুমি আরাফ নামের ওই ছেলের সাথে আর মিশবে না। বাবা, আরাফ মোটেও খারাপ ছেলে নয়, আমি ওকে জানি। আমার চেয়ে বেশি জানো তুমি? ওর বাবার অনেক টাকা, তাই যা ইচ্ছে তাই করে। বন্ধুদের সাথে আড্ডা আর টাকা উড়ানো ছাড়া কিছুই করে না।
তোমার সাথে থাকে যাতে পাশ করে যেতে পারে, তোমাকে ব্যবহার করেছে মাত্র। না বাবা, ও আমাকে ভালোবাসে। ভালোবাসা? দেখো দেখো কি বলছে তোমার মেয়ে। ওই ছেলে নাকি ওকে ভালোবাসে। এই শিক্ষা দিয়েছি আমি তোমাকে? তুমি ভুলে যাচ্ছ তুমি কার মেয়ে। ওদের সোসাইটির ছেলেরা ভালো টালোবাসে না। আজ এর সাথেই তো কাল ওর সাথে। ওর বাবার কোটি কোটি টাকা, বিশাল কোম্পানি আছে। পড়াশোনা না করলেও ওর ভবিষ্যৎ ফিক্সড আছে। প্রয়োজন শেষে ও তোমাকে ছুড়ে ফেলে দিবে। তুমি ওর খপ্পরে পড়ে নিজের পড়াশোনা ভবিষ্যৎ জলাঞ্জলি দিচ্ছ। সময় থাকতে নিজের মাথা খাটাও আর বের হয়ে আসো ওর ট্রাপ থেকে। ও এমন ছেলে নয় যেমন তুমি ভাবছো। আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে, এটাই সত্য। তুমি যাকে ভালোবাসবে সে তোমার টাইপ হবে, পড়াশোনায় ভালো হবে, যে বাপের পয়সায় পোদ্দারি করবে না। এই কথা শুনে তিয়াশা মাথা নিচু করে কাঁদতে থাকে। তিয়াশার বাবা তিয়াশার চোখের পানি একদমই সহ্য করতে পারে না। কি করবেন তিনি ভেবে পাচ্ছেন না। মেয়েটা তো বুঝতেই চাইছে না। তিনি কিছুক্ষণ রুমের মধ্যে পায়চারি করে বলল, আচ্ছা আমি মেনে নেব যে ও তোমাকে ভালোবাসে, যদি এই বছরও তোমাকে টপকাতে পারে। তোমাকে টপকাতে হবে না, সেকেন্ড থাকলেও চলবে। যদি পারে তবে আমি সব মেনে নেব, প্রমিস। আর নয়তো তুমি ওকে ছাড়বে। তিয়াশা চিন্তায় পড়ে গেল, কি করবে? আরাফকে কিভাবে বলবে কথাগুলো? তিয়াশা কলেজের জন্য বের হয়ে গেল আর আরাফকে খুঁজতে লাগলো। না পেয়ে ফোন করতে যাবে তখনই আরাফ এসে হাজির। কাউকে খুঁজছিলে? হ্যাঁ, তোমাকে। বাহ, একদিন না দেখে থাকতে পারছো না দেখছি। প্রেমে পড়ে যাওনি তো? আরাফ, ওকে বাবা, সরি। বলো কি হয়েছে? তিয়াশা বলতে গিয়ে থেমে গেল। বাবার শর্তের কথা জানলেও ও কষ্ট পেতে পারে আর ওকে ভুল বুঝতে পারে। শর্ত দিয়ে ভালোবাসা, এটা আরাফ কখনোই মেনে নেবে না। তাই তিয়াশা আরাফকে কিছুই বলল না। কি হলো তিয়াশা? কিছু না। বই এনেছো? বই দিয়ে কি করব? দেখো আমি কিন্তু পড়তে পারবো না। এই 1 মাস প্রচুর পড়েছি। আর কেন পড়েছি তোমাকে বলেছি। ফাইনালের 2 মাস বাকি। 1 মাস আগে থেকে খুব মনোযোগ দিয়ে পড়বো, প্রমিস। 1 মাস আগে পড়লে ভালো রেজাল্ট হবে না, তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। ভালো রেজাল্ট তো তারা করবে যারা চাকরি করবে। আমার বাবার এত বড় কোম্পানি, এত টাকা প্রপার্টি থাকতে আমি কেন কষ্ট করব? আশ্চর্য, বাবার টাকা থাকলে ছেলে পড়াশোনা করবে না, এটা কোথাও লেখা আছে? পড়াশোনা করছি না কই, করছি তো, তবে কম। তিয়াশা প্লিজ, এই নিয়ে আমি আর কথা বলতে চাই না। তিয়াশা বুঝতে পারছে না কি করবে। তিয়াশা সবকিছু ওর বেস্ট ফ্রেন্ড শেলির সাথে শেয়ার করলো। শেলির ওকে আরাফকে সবটা জানাতে বলল। আরাফকে বুঝিয়ে বললে আরাফ সবটা বুঝবে। আর আরাফ যদি সত্যি ওকে ভালোবাসে তবে কন্ডিশন মেনে পড়াশোনা করবে। ওকে এই নিয়ে টেনশন করতে নিষেধ করলো। তিয়াশা পড়াশোনা খাওয়া দাওয়া ছেড়ে শুধু ভেবেই চলছে, কিন্তু কোনো কুল কিনারা করতে পারছে না। তিয়াশা গেটের কাছে এসে হঠাৎ হোঁচট খায় আর এতে ওর জুতার ফিতে খুলে যায়। নিচু হয়ে ফিতার হাত দিতে কোথা থেকে আরাফ এসে তিয়াশার হাত থেকে ফিতা নিয়ে বাঁধতে শুরু করলো। তিয়াশা আরাফের এমন অদ্ভুত কর্মকাণ্ড দেখে অস্বস্তি বোধ করলো এবং খেয়াল করে দেখলো অনেকে ওদেরকে দেখছে। তিয়াশা না পেরে আরাফকে বলেই ফেললো, আরাফ কি করছো? আমি লাগাতে পারবো। আমি লাগিয়ে দিচ্ছি, তুমি চুপ করে দাঁড়াও। আরাফ, সবাই দেখছে কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। কি ভাবছে বলো তো? কি ভাববে? যা খুশি ভাবতে দাও, আমার ফিতা লাগানো শেষ। তা হঠাৎ কি মনে করে এই ফিতা লাগানো হলো? সত্যি বলবো? অবশ্যই। তোমাকে পটানোর জন্য। হোয়াট? হ্যাঁ, যাতে আমাকে তাড়াতাড়ি উত্তর জানিয়ে দাও, আর পজিটিভ উত্তর যেন পাই। তুমি আসলে একটা পাগল। আমার প্রতি ম্যাডামের দয়া কবে হবে? কাল পর্যন্ত। আচ্ছা, আমি অপেক্ষায় থাকবো। ওকে বাই, গাড়ি অপেক্ষা করছে, যেতে হবে। যাও। তিয়াশা বই খুলে কলমের মাথা কামড়াচ্ছে। কিভাবে আরাফকে সবটা বলবে ভেবে পাচ্ছে না। কত কঠিন কঠিন চ্যাপ্টার এক চুটকিতে সলভ করে ফেলেছে, কিন্তু এই ব্যাপারটাই পারছে না। এজন্য লোকে বুঝি বলে প্রেমে পড়লে মানুষ বোকা হয়ে যায়। তিয়াশার নিজেকে বড্ড বোকা মনে হয় আজকাল। ঘড়িতে 11টা বেজে চলেছে। ডিনার করার জন্য মামুন ডাকছে। অপরদিকে আরাফের সময় কাটতেই চাইছে না। কখন সকাল হবে আর কলেজ যাবে। তিয়াশা কি বলবে? হ্যাঁ বলবে তো। যদিও আরাফের মনে হচ্ছে তিয়াশার উত্তর পজিটিভে হবে, তবুও কেমন যেন একটা অজানা ভয় ভর করেছে। ঘড়িতে 12টার কাঁটা ছুঁই ছুঁই। আরাফ তিয়াশার সাথে কথা বলার সিদ্ধান্ত নিল। তিয়াশা বারান্দায় পায়চারি করছে, তখনই কেউ একজন বারান্দায় ঢিল ছুঁড়ে মারলো। তিয়াশা ভয় পেয়ে গেল। বাইরের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। অনেকটা সাহস সঞ্চার করে বাইরে তাকালো। তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠলো। ভূত দেখলেও এতটা চমকতো না যতটা না আরাফকে দেখে চমকেছে।
আরাফ তিয়াশাকে ইশারায় নিচে আসতে বলল। তিয়াশা অতি দ্রুত রুম থেকে মোবাইল এনে আরাফকে কল দিল। আরাফ ফোন হাতে নিয়ে কেটে দিল। আবারও ইশারায় নিচে নিয়ে আসতে বলল। তিয়াশা আর কোনো পথ না পেয়ে নিচে গিয়ে আস্তে করে মেন গেট খুলে বাইরে গেল। আরাফ, তুমি এত রাতে এখানে কি করছো? তোমাকে দেখতে এলাম। কেন, আমার মাথায় কি নতুন করে শিং গজিয়েছে? না, আসলে ঘুম আসছিল না তাই। ঘুমের ওষুধ লাগবে? বাবার রুমে আছে, চাইলে এনে দিতে পারি। তিয়াশা, হ্যাঁ বলো। তোমার উত্তর কিন্তু এখনো পাইনি। বলছি তো কালকে বলবো। কাল আজে পরিণত হয়েছে 12টা 34 বাজে। আরাফ, তুমি এখন যাও প্লিজ, বাবা দেখলে ঝামেলা হয়ে যাবে। প্লিজ প্লিজ। উত্তর দিয়ে দাও, চলে যাচ্ছি। কাল কলেজে জানাবো, প্রমিস। আরাফ কিছুটা মন মরা হয়ে বলে উঠল। ওকে, গুড নাইট। তিয়াশা আর শেলি ক্লাস থেকে বের হচ্ছে। তখন শুনতে পায় কিছু ছেলে মেয়ে ওকে নিয়ে আলোচনা করছে। তাদের কথোপকথন এমন, সবই টাকার খেলা, টাকার লোভে পড়ে মানুষ সবই করতে পারে। না হলে তিশার মতো মেয়ে আরাফের সাথে ঘুরে। তিয়াশা আরাফের বাবার টাকা দেখেছে। অন্যজন বলছে, ঠিক বলেছিস, ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না, তেমনি টাকা ছিটালেও এমন 2-4টা তিয়াশার অভাব হয় না। ভালোবাসা কিচ্ছু না। বড় রেস্টুরেন্টে খাওয়া, দামি গিফট পাওয়া, বড় মলে গিয়ে শপিং করা, এই হচ্ছে ওদের ভালোবাসা। তো কি মনে হয় আরাফ তিয়াশাকে ভালোবাসে? আরাফের এরকম ডজন খানেক জিএফ থাকা অসম্ভব কিছু না। আরাফ যেমন তিয়াশাকে ব্যবহার করছে, তেমনি তিয়াশাও আরাফকে ব্যবহার করছে। তা নয় তো কি, প্রিন্সিপালের মেয়ে হয়ে এরকম গুন্ডা, বখাটে, বেপরা টাইপ ছেলের সাথে প্রেম করে? পড়াশোনাতেও একদম ডোব্বা, কোন দিক দিয়েই যায় না। আরাফ বকে যাওয়া ছেলে, ওর কাছ থেকে এটা আশা করা যায়। কিন্তু তিয়াশা তো বুদ্ধিমতী মেয়ে। তিয়াশার গা জ্বলে যাচ্ছে এদের নোংরা মানসিকতা দেখে। কেউ কেউ তো সরাসরি টিটকারি করছে। তিয়াশা হন হন করে হেঁটে যাচ্ছে। হঠাৎ আরাফ এসে তিয়াশার হাত ধরে থামিয়ে দিল। কি হলো তিয়াশা, আমি তো উত্তর পেলাম না। এমনিতে রেগেছিল, আর আরাফকে দেখে মনে হলো কেরোসিনে কেউ দেয়াশলাই দিয়ে জ্বালিয়ে দিয়েছে। কিসের উত্তর? তুমি আমার কাছ থেকে কি আশা করছো? আমি তোমার মতো গুন্ডা, বখাটে, ফালতু ছেলেকে আই লাভ ইউ টু বলবো? হাস্যকর। আচ্ছা আরাফ, কোন দিক দিয়ে তুমি আমার যোগ্য বলো তো? আমি কলেজে সুন্দরী, সুশ্রী, টপ একজন স্টুডেন্ট, আর তুমি? তোমার কি পজিশন? গুন্ডা, বেয়াদব, বড়লোক বাবার বকে যাওয়া ছেলে, পড়াশোনায় ডাব্বা। তিয়াশা, তুমি এসব কি বলছো? কি হয়েছে তোমার? আমি জানি আমি তোমার মতো না, আমরা পুরোই আলাদা, কিন্তু আমি নিজেকে বদলে ফেলার চেষ্টা করছি। আর তুমি জানো আমি এখন আর আগের মতো নেই। তুমি কি কেমন সব আমার জানা আছে। আমার সাথে তোমাকে যায় না। তোমার ক্লাস হাই হতে পারে, কিন্তু তুমি আমার লেভেলের না। তোমার বাবার প্রচুর টাকা আছে, এটাই তোমার একমাত্র যোগ্যতা। আর তোমার বাবার টাকার প্রতি আমার কোনো মোহ নেই। তোমার বাবার ওই টাকা দিয়ে আমায় কিনতে পারবে না। আমার বয়ফ্রেন্ড কিংবা লাইফ পার্টনার হওয়ার যোগ্যতা তোমার নেই। আমার পাশে কোনো বড় অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ারকে মানায়, তোমাকে না। ভালোবাসায় এত সব যোগ্যতার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় 2টা সুন্দর মনের মানুষের। ভালোবাসা? তোমাদের মতো ছেলেরা আমাদের মতো মেয়েদের কখনোই ভালোবাসে না, শুধুমাত্র ব্যবহার করে। যেমন তুমি আমাকে ব্যবহার করে গত পরীক্ষায় কৃতকার্য হয়েছ, এবং বাকি পরীক্ষায়ও আমাকে ব্যবহার করে কৃতকার্য হতে চাও। পাশাপাশি আমার নামের সাথে তোমার নাম জড়িয়ে নিজের ইমেজটাও শুদ্ধ করতে চাও, কেননা কলেজে আমার ভালো মেয়ে, ভালো ছাত্রী হিসেবে যথেষ্ট সুনাম আছে। তোমার দুর্নাম ঢাকতে চেয়েছো। আমার মতো মেয়ে তোমার মতো ছেলের আশেপাশেও ঘেঁষবে না, পাত্র দেওয়া দূরের কথা। আমি নেহাত ভালো মনে তোমাকে সাহায্য করেছিলাম, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলাম, ভুলটা আমারই। আমিও তোমাকে লাই দিয়ে মাথায় চড়িয়েছি, নয়তো আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখাতে না। অনেক অহংকার না তোমার, নিজের পড়াশোনা নিয়ে, নিজের অবস্থান নিয়ে? অহংকার করার মতো কিছু আছে বলেই অহংকার করি। তোমার আছে কিছু? তোমার বাবার তো প্রচুর টাকা। তোমার বাবার টাকা আর তোমার এই লুক দেখে হাজারো মেয়ে তোমার উপর ফিদা। আমি সেই টাকার 2 পয়সার দাম নেই। আমার কাছে শিক্ষার চেয়ে দামি আর কিছুই নেই। আরাফ আর দাঁড়াতে পারছে না। তিয়াশার বলা কথাগুলো ওর বুকের ভিতর আঘাতে আঘাতে ভেঙে চুরমার করে দিচ্ছে। ও তিয়াশাকে আর চিনতেই পারছে না, সবকিছু স্বপ্ন মনে হচ্ছে। তোমার এই অহংকার আমি চূর্ণ করে দিব। আচ্ছা, কি করবে? ক্লাসে টপ করবে আমাকে নামিয়ে? যদি তাই করি? তিয়াশা হাসছে, বিদ্রুপের হাসি। হাসি ওর থামছেই না। আরাফের শরীর জ্বলেই যাচ্ছে। তিয়াশার হাসিগুলো ছুরির মতো বিচ্ছে। তুমি টপ? হাসালে আরাফ, ক্লাসের টপ হওয়া চারটেখানে কথা না। চ্যালেঞ্জ করছো? অ্যাকসেপ্টেড। ওকে, ডান। আমি জিতলে কি পাবো? তুমি যা চাইবে। যদিও আমি জানি
তুমি জিতবে না, টপ। হেসে নাও, কারণ খুব শীঘ্রই তোমাকে কাঁদতে হবে। জিতবো তো আমি। আরাফ কখনো হারতে শিখেনি। আজ পর্যন্ত কেউ আমাকে হারাতে পারেনি, পারবেও না, সে তিয়াশাই হোক। অল দ্য বেস্ট। পরে ভুলে যেও না তুমি কি কথা দিয়েছ। আর থ্যাঙ্কস তোমার আসল রূপটা আমাকে দেখানোর জন্য, কলসের আড়ালের এই অহংকারী তিয়াশাকে দেখানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড আই হেট ইউ। তিয়াশা সোজা লেডিস ওয়াশরুমে চলে গেল। দরজা লক করে দু হাত মুখ চেপে কাঁপছে আর বলছে, সরি আরাফ, সরি। আমি তোমাকে অনেক কষ্ট দিলাম। তোমাকে যতটা কষ্ট দিয়েছি তার চেয়ে বেশি কষ্ট আমি পেয়েছি। এছাড়া আমার কোনো উপায় ছিল না, আমায় ক্ষমা করে দিও। এদিকে তিয়াশা পানির কল ছেড়ে চোখে মুখ ইচ্ছা মতো পানি দিল। তারপর বের হয়ে ক্যাম্পাসের এক কোনায় গিয়ে বসে পড়ল। আজ আর কোনো ক্লাস করবে না। তিয়াশা, এটা কি খুব প্রয়োজন ছিল? শেলির কথায় তিয়াশার ঘোর ভাঙল। দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, খুব প্রয়োজন ছিল। মানুষ ধাক্কা খেলে তবেই উঠে দাঁড়ায়। আরাফও উঠে দাঁড়াবে, খুব ভালোভাবে উঠে দাঁড়াবে। শুধুমাত্র ধাক্কার প্রয়োজন ছিল, সেটা আমিই দিয়ে দিয়েছি। যদি হিতে বিপরীত হয়ে যায়? হবে না, আমার মন বলছে আর আরাফের ভালোবাসা। কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছিস? আর আরাফও তো কষ্ট পাচ্ছে। হ্যাঁ, আমি ওকে অনেক আঘাত করেছি। ও আমার কাছ থেকে এত বড় আঘাত আশা করেনি। তবে এতে আমাদের দুজনেরই মঙ্গল, আমাদের ভবিষ্যৎ, আমাদের ভালোবাসা কখনো ভাবিনি আমি প্রেমে পড়বো, তাও আরাফের। আমি আমার নিজের অজান্তে খুব গভীরে ওকে ভালোবেসে ফেলেছি। তুই জানিস আমি কি কথাগুলো বলার সময় কিভাবে নিজেকে কন্ট্রোল করেছি? একমাত্র আমিই জানি। নিজেকে বড় মাপের অভিনেত্রী মনে হচ্ছে। তিয়াশা, ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। শুধুমাত্র নিজেকে সামলে দে, ধৈর্য ধর। এখন আর এখানে বসে থাকতে হবে না। বাসায় যা, ফ্রেশ হয়ে রেস্ট নে। অনেক বড় ধকল গেছে আজ তোর উপর দিয়ে। আরাফ খুবই ঠান্ডা ভঙ্গিমায় নিজের রুমে বেডের উপর বসে আছে। এতটা ঠান্ডা কি করে আছে ভাবতেই পারছে না। ওর মনে হচ্ছে ও ঘুমিয়েছিল আর একটা স্বপ্ন দেখেছে, খুবই ভয়ানক স্বপ্ন। পরক্ষণে অনুভব করতে পারলো স্বপ্ন নয়, সব সত্যি। স্বপ্ন তো ছিল এতদিন যা দেখে এসেছে। আরাফের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। জগ থেকে এক গ্লাস পানি ঢেলে এক নিঃশ্বাসে পুরো পানি শেষ করে ফেললো। তিয়াশার বলা কথাগুলো ওর কানে বাজছে। রাগে, অপমানে, ক্ষোভে, ঘৃণায় ওর শরীর কাঁপছে। হাতে থাকা গ্লাসটা সজোরে মুষ্টিবদ্ধ করলো। গ্লাস ভেঙে কাচের টুকরো ফ্লোরে পড়ে গেল। আরাফের হাত দিয়ে অনবরত রক্ত ঝরছে। সেদিনের আরাফের খেয়াল নেই, হাঁটু গেড়ে বসে কাঁদতে শুরু করলো। 2-3 দিন যাবৎ আরাফ রুম থেকে বের হয় না। কলেজে না দেখতে পেয়ে তিয়াশা বেশ চিন্তিত। কাকে জিজ্ঞেস করবে আরাফের কথা? কিভাবে ওর খোঁজ পাবে বুঝতে পারছে না। দিদিকে ফোন করবে, কিন্তু সেটা করাও ভুল হবে। দাদিকে ফোন করলে আরাফ জানতে পারবে। ভাবতে ভাবতে দাদির ফোন। তিয়াশা কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম দাদি। ওয়ালাইকুম আসসালাম। আরাফের কি হয়েছে বোন? কেন দাদি? সারাদিন রুমের ভিতরে থাকে, বের হয় না, খায় না, কলেজে যায় না, বন্ধুদের সাথে বাইরে যায় না। আসলে দাদি 2-3 দিন যাবত ওর সাথে দেখা সাক্ষাৎ হয় না। আমি তেমন কিছু জানি না। আপনি এক কাজ করুন, ওর বন্ধুদের বাসায় আসতে বলুন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি ফারাবিকে ফোন করি। জি দাদি। আরাফের দাদি ফারাবিকে ফোন করে সবটা বলল। ওরা 2-3 জন খুব শীঘ্রই বাসায় আসবে বলে জানালো। দোস্ত, আর কতদিন এইভাবে থাকবি? আমি তোকে আগেই বলেছিলাম ওর থেকে দূরে থাক, কিন্তু তুই আমার কথা শুনলি না। এদিকে ফারাবি কথাগুলো বলল। সাজাদ বলল, দোস্ত ওঠ, ফ্রেশ হ, আমরা বের হব। তোরা যা, বিরক্ত করিস না। আমরা বিরক্ত করছি? আমরা তোর বন্ধু সবাই, তোকে ছেড়ে গেলেও আমরা যাব না। তিয়াশার জন্য তো আমাদের ভুলে গিয়েছিলি, আমাদের চিনতেই পারতিস না। আর সেই তিয়াশা দেখ তোকে ছেড়ে চলে গেল। ওকে ভালোবাসার জন্য যখন আমার 100টা কারণ আছে, তেমনি আমাকে ওর ভালো না বাসার পিছনেও কয়েকশো কারণ আছে। তোর মতো ছেলেকে কোন মেয়ে না ভালোবাসবে? তিয়াশা দেমাগি মেয়ে, তাই তোর সাথে এমন করছে। ওর ভালোবাসার মতো মনই নেই। এখানে ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। আমার সবচেয়ে বড় ভুল ওকে ভালোবাসা। ওকে তুই ভুলে যা। শুধু তুই বল, একদিনের মধ্যে 1000 মেয়ের লাইন বসিয়ে দেব। এইসব মিডিল ক্লাসের মেয়ে হাই সোসাইটির যোগ্যই না। তোর সাথে ওকে যায় না, ভুলে যা। রেডি হ, কিছুক্ষণ পর তোর আশেপাশে তিয়াশার চেয়ে সুন্দরী মেয়েরা ঘুরঘুর করবে। তিয়াশা তো আর হবে না। তিয়াশা তিয়াশা, এইবার ইচ্ছা করছে ওই মেয়েকে। ফারাবি প্লিজ,
তিয়াশার নামে কোনো আজে বাজে কথা শুনতে চাই না। তোরা যা, আর আমাকে একা থাকতে দে। ওকে, নিজের খেয়াল রাখিস। আরাফ 7 দিন পর আজ কলেজ যাবে। চুল কেটে ছোট করেছে, পাশাপাশি ক্লিন শেভ, ফর্মাল পোশাকে আর ফর্মাল শার্ট প্যান্ট পরে কলেজের জন্য বেরিয়ে গেল। নিজেকে সামলে নেওয়ার জন্য যথেষ্ট সময় নিয়েছে। 7 দিনে জীবন থেকে অতীতের কষ্ট অপমান মুছে ফেলেছে। 7 দিনে জীবন থেকে অতীতের কষ্ট অপমান সব মুছে ফেলেছে। এখন একমাত্র লক্ষ্য ফাইনালে ফার্স্ট হওয়া। কলেজের সবাই আরাফকে দেখে অবাক হয়ে যাচ্ছে। আরাফ এসব পাত্তা না দিয়ে ক্লাসরুমে ঢুকে পড়ল। শেলি তিয়াশাকে ধাক্কা মেরে আরাফকে দেখালো। তিয়াশা আরাফকে দেখেই কিছুটা নিশ্চিত হলো, তবে তিয়াশা আরাফের দিক থেকে চোখ ফেরাতে পারছে না। খুঁটে খুঁটে আরাফকে দেখছে। হাতের ব্যান্ডেজটাও চোখ এড়ালো না। তিয়াশা ঠিক বুঝতে পারছে রাগের মাথায় নিজেকে আঘাত করেছে ছেলেটি। আরাফ চুপচাপ ফাঁকা সিট দেখে বসে পড়ল। তার নজর শুধুমাত্র স্যারের দিকে। স্যারের কথা মন দিয়ে শুনছে। তিয়াশা আরাফের ভেতরে পরিবর্তন দেখে মনে মনে খুব খুশি, কিন্তু ওর আরাফের দিকে ডিরেক্ট তো দূরে থাক, আর চোখে তাকানোর সাহস হচ্ছে না। তবু কয়েকবার আর চোখে তাকিয়েছে, কিন্তু আরাফ একবারের জন্য তিয়াশার দিকে তাকায়নি। যে আরাফ সবসময় ওর আগে পিছে ঘুরতো, সে আরাফকে দেখে মনে হচ্ছে তিয়াশাকে চেনেই না, সম্পূর্ণ অপরিচিত কেউ। অফ ক্লাসে তিয়াশা লাইব্রেরিতে ঢুকেই দেখে যে আরাফ বই খুলে বসে আছে, কিছু একটা খুঁজছে। তিয়াশা অন্য বেঞ্চে বসেছে, কিন্তু পড়ায় মনোযোগ দিতে পারছে না। কয়েকবার আরাফের দিকে আর চোখে তাকিয়ে দেখলো ছেলেটা দিন দুনিয়ার খবরই নেই, বইয়ের ভিতর ঢুকে গেছে। তিয়াশা বেহায়ার মতো ওর দিকে কিছুক্ষণ পরপর তাকাচ্ছে, কিন্তু আরাফ বইয়ের ভেতরেই ঢুকে গেছে। শৈলের কাছ থেকে জানতে পেরেছে আরাফ আজ একবারের জন্য তিয়াশার দিকে তাকায়নি। তিয়াশার প্রচন্ড রাগ হচ্ছে, মনে মনে আরাফের 14 গোষ্ঠী উদ্ধার করছে। একটু তাকালে কি হয়? আমার দিকে তাকালে কেউ চোখ ঝলসে যাবে? অদ্ভুত। তিয়াশার আর সহ্য হচ্ছে না। ও ব্যাগ নিয়ে ধামধাম করে উঠে পড়ল, তারপর হনহন করে উঠে চলে গেল। সবাই ও যাওয়ার পথে তাকিয়ে আছে আর ভাবছে কি হলো মেয়েটার। তিয়াশা দরজায় জোরে ধাক্কা মেরে বের হয়ে গেল। দরজার শব্দে আরাফের পড়ার ব্যাঘাত ঘটায় দরজার দিকে তাকাতেই তিয়াশাকে বের হতে দেখলো, আর খুব ভালো করে বুঝতে পারলো তিয়াশা রেগে আছে। আর রাগের কারণটা ওর জানা। একটা তুচ্ছ হাসি হেসে পড়ায় মনোযোগ দিল। এদিকে তিয়াশা বাসায় ফিরে নিজের রুমে দরজা লক করে চেঞ্জ না করে বিছানায় গা এলিয়ে দিল। তারপর ফ্যাচ করে কাঁদছে। আজকাল কেন ওর এত কান্না পায় ও নিজেও জানে না। হয়তো আরাফের অভিশাপ দিয়েছে তাই। আরাফ সেদিন বলেছিল হেসে নেও, কেননা এরপর থেকে তোমাকে কাঁদতে হবে। তাই তো হচ্ছে। সেদিনের পর থেকে কেঁদেই যাচ্ছে, প্রতিদিন একবেলা করে কাঁদছে। তিয়াশা হঠাৎ প্রচন্ড মাথা ব্যথা অনুভব করছে। মামুলি খাওয়ার জন্য কয়েকবার রাবেয়াকে দিয়ে তাগাদা দিয়ে গেছে, এবার নিজেই ডাকতে এসেছে। তিয়াশার একদম খেতে ইচ্ছা করছে না। ইচ্ছে না থাকা সত্ত্বেও ফ্রেশ হয়ে নিচে খেতে চলে গেল। না খাওয়ার কারণে হাজার প্রশ্নের জবাব দেওয়ার চেয়ে চুপচাপ খেয়ে নাকে শ্রেয় মনে করলো। দুলোকমা ভাত খেয়ে রুমে এসে শুয়ে পড়লো, কিন্তু বাঁধলো আরেক বিপত্তি। খাওয়ার পর বমি করতে করতে অবস্থা খারাপ। শরীরে বিন্দু মাত্র শক্তি পাচ্ছে না, মনে হচ্ছে ওর শরীরের ভেতর শূন্য হয়ে যাচ্ছে। প্রচন্ড ক্লান্তিতে ঘুমিয়ে পড়লো। আরাফার রুমের বারান্দা দাঁড়িয়ে কফিতে চুমুক দিচ্ছে আর মুচকি মুচকি হাসছে। হাসার একমাত্র কারণ তিয়াশা। তিয়াশা লাইব্রেরিতে করা রিয়েক্ট ওকে হাসাচ্ছে। তিয়াশা আরাফকে দেখে। আরাফের পড়াশোনার প্রতি সিরিয়াসনেস দেখে চিন্তায় পড়ে গেছে, সাথে কিছুটা ভয়ও। তিয়াশা কিভাবে ভয় আর চিন্তিত দেখে আরাফ খুব মজা পাচ্ছে। আরাফের ধারণা তিয়াশা চ্যালেঞ্জ করে চিন্তায় আছে আর কিছুটা ভয়ও। আরাফ তারপর বই নিয়ে বসে গেল। সময় খুবই কম, এই কম সময়ের মধ্যে ওকে সব কমপ্লিট করতে হবে। ওকে ওর চ্যালেঞ্জ জিততে হবে। ওর এখন একটাই টার্গেট, সেটা ক্লাসে ফার্স্ট হওয়া। আর সেটাও হবেই। 2জন সিনিয়র ভাইয়ের সাথে যোগাযোগ করেছে যারা ওকে হেল্প করবে। প্রতিদিন বাসায় এসে 1 ঘন্টা করে সময় দিবে। আরাফ পুরো দমে পড়ছে আর তিয়াশার চোখে ক্লান্তি ভর করেছে। 9টার দিকে তিয়াশার ঘুম ভাঙলো। 3 ঘন্টা ঘুমিয়েছে। ঘুম ভাঙতে আবার বমি। মনে হচ্ছে পেটে কেউ কাটা চামচ দিয়ে নাড়িগুলো পেঁচাচ্ছে। চোখে মুখে পানি দিয়ে 1 গ্লাস পানি খেয়ে পড়তে বসলো, কিন্তু ওর একটুকু পড়তে ইচ্ছা করছে না। মোবাইলটা হাতে নিল। ফেসবুকে ট্রু মেরে আসা যাক। ফেসবুকে ঢুকে প্রথমে আরাফের আইডিতে ঢুকলো। 2 ঘন্টা আগে আপডেট করা আরাফের পোস্ট দেখে তিয়াশার চোখ আটকে যায়। আরাফ লিখেছে, ভুলে ভরা অতীতকে ভুলে সুন্দর শুভ্র জীবনের দিকে এগিয়ে যাচ্ছি। নতুন এক জীবনে
যেখানে অতীতের কোনো ঠাঁই নেই, নেই কোনো মিথ্যে মরিচিকা। ভালো আছি বলে কেউ হিংসে করো না কিন্তু। তিয়াশা ঠিক বুঝতে পারছে আরাফ ইচ্ছে করেই ওকে ইনডিরেক্ট অপমান করার জন্য পোস্ট করছে। ফোনটা বিছানা ছুঁড়ে ফেলে পড়ায় মন দিল। আরাফকে নিয়ে আর ভাববে না, কিন্তু পড়ার ভেতর বারবার আরাফ ঢুকে যাচ্ছে। না, একটু ফ্রেশ হওয়া দরকার। বাইরে গিয়ে বাগানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এলো। মায়ের জোরাজোরিতে একটু খেয়েও নিল, কিন্তু এবার আর বমি এলো না। কিন্তু সমস্যা হলো ঘুম আসছেন। রাত 2টা বাজে, কিন্তু চোখে ঘুম নেই। কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করলো, ফেসবুকে গিয়ে দেখলো আরাফ আর অনলাইনে আসেনি। তিয়াশা উঠে নিচে গিয়ে কফি বানিয়ে আনলো। তারপর বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে আপন মনে কফিতে চুমুক দিচ্ছে। আরাফ 2:30 অনলাইনে এসে দেখলো তিয়াশা ইমতিয়াজ নামের পাশে সবুজ বাতি জ্বলছে। কিছুটা অবাক হলো। ছুটির দিন ছাড়া তিয়াশাকে একটার বেশি জাগতে দেখেনি, কিন্তু সে মেয়ে রাত 2:30টায় অনলাইনে ভাবতেই পারছে না আরাফ। এসব গায়ে না মেখে ডাটা অফ করে ঘুমিয়ে পড়লো। 3:30 বাজে, কিন্তু তিয়াশার চোখে ঘুম নেই। বারান্দায় বসে আকাশ দেখছে। আকাশ কেমন আলোকিত হতে শুরু করেছে। ঝাঁকে ঝাঁকে পাখি কোথায় যেন উড়ে যাচ্ছে, কিচিরমিচির করছে। তিয়াশার খুব ভালো লাগছে। এর আগে কখনো এমন কিছুই উপভোগ করেনি। হঠাৎ কি মনে করে অজু করে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে নিজের পাশাপাশি আরাফের জন্য দোয়া করলো। নামাজ শেষে আবার বারান্দায় এসে বসলো। ফজরের নামাজ পড়েই ঘুমাবে। এখন দাঁড়িয়ে আবার রাতের পরিবেশ উপভোগ করছে। তিয়াশার গাড়ি কলেজ গেটের কাছে থামতেই তিয়াশা গাড়ি থেকে নেমে দেখে নিহান দাঁড়িয়ে আছে। নিহার ওর ডিপার্টমেন্টের সিনিয়র ভাই। তিশা নিহানের দিকে এগিয়ে গেল। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। তোমার কি খবর? তোমাকে তো আজকাল দেখাই যায় না। তা পড়াশোনার কি খবর? এই তো ভাইয়া, আল্লাহ রহমতে চলছে। তোমার মন খারাপ? কিছুটা। কি আমার বোনটার মন খারাপের কারণ? দূরের তেমন কিছু না, সামনে পরীক্ষা, পড়াশোনা, পরীক্ষা, একটু প্রেশারের মধ্যে আছি। তিয়াশা আর নিহান হেসে হেসে কথা বলছে আর ক্লাসের দিকে যাচ্ছে। দূর থেকে আরাফ ওদের দেখছে আর মনে মনে তিয়াশার উপর রাগ ছাড়ছে। এখন আবার সিনিয়রদের সাথে ঘুরছে। আমি নাকি ভালো রেজাল্টের জন্য ওর মতো মেধাবী স্টুডেন্টের আগে পিছে ঘুরেছি। আর তুমি তুমি কি করছো? সিনিয়রদের পেছনে পেছনে ঘুরছো? ঘুরবেই তো। এরা ভবিষ্যতের বড় বড় অফিসার হবে, নাম কামাবে, আরো বড় বড় ডিগ্রি নেবে। এমন লাইফ পার্টনারই তো তোমার চাই, যাকে তুমি বড় কথা বলতে পারবে, গর্ব করতে পারবে। যা খুশি করো, তাতে আমার কি, আই ডোন্ট কেয়ার। তবু আরাফ নিজেকে মানাতে পারছে না। কেন জানি ছেলেটার উপর প্রচন্ড রাগ হচ্ছে। ছেলেটাকে তিয়াশার সাথে দেখতে পারছে না। তিয়াশা হঠাৎ আরাফকে দাঁড়িয়ে থাকতে দেখলো। চোখে চোখ পড়তে আরাফ চলে গেল। আরাফ এমন ভাব নিল যেন তিয়াশা ওর দিকে তাকে মহাপাপ করেছে। সাজ্জাদ আরাফকে বলল, দেখেছিস কি মেয়ে কাল পর্যন্ত তোর সাথে ঘুরেছে, আজ আবার নতুন একজনকে ধরেছে। কয়দিন পর যখন আর মনে ধরবে না, তখন এটাকেও ছেড়ে দিবে। চরিত্রে দোষ আছে এ মেয়ের। এদিকে আরাফের হঠাৎ মাথা গরম হয়ে গেল। ও সাজ্জাদের কলার ধরে বলল, আরেকবার তিয়াশার নামে আজে বাজে কথা বলবি তো আমি ভুলে যাব তুই আমার বন্ধু ছিলে। সাজ্জাদকে কিছু বলার সুযোগ না দিয়ে কলার ছেড়ে ক্লাসের দিকে পা বাড়ালো। তিয়াশা আজকাল আরাফকে বুঝতে পারছে না। তিয়াশা ক্লাসের ফাঁকে কয়েকবার আরাফের দিকে তাকিয়েছে, মুখটা প্যাঁচার মতো করে রেখেছে। আর তার দৃষ্টি শুধুমাত্র বই আর স্যারের দিকে, যেন কে ওর মাথায় পিস্তল ঠেকিয়ে বলেছে খবরদার অন্যদিকে তাকাবি না, বিশেষ করে তিয়াশার দিকে। যদি তাকাস তো মাথা খুলে উড়িয়ে দেব। অসহ্য। স্যার তিয়াশার বোর্ডে একটা ম্যাথ করার জন্য বলল। তিয়াশা উঠে বোর্ডের কাছে যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। ওর মনে হচ্ছে চারদিকে ভূমিকম্প হচ্ছে। কিছু বুঝার আগে ধপাস করে পড়ে অজ্ঞান হয়ে গেল। ক্লাসে হইচই বেঁধে গেল। শেলি আর দুজন মেয়ে মিলে ওকে কলেজের কেয়ার রুমে নিয়ে গেল। সেখানে তিয়াশার বাবা ইমতিয়াজ আহমেদ সহ কিছু শিক্ষক স্টুডেন্ট উপস্থিত হয়েছে। ডাক্তার দেখে বলল ঠিকমতো খাওয়া দাওয়া না করা, ঠিকমতো না ঘুমানো, অতিরিক্ত চিন্তার কারণে শরীর দুর্বল হয়ে পড়েছে আর দুর্বলতার কারণে অজ্ঞান হয়ে গেছে। ঠিকমতো খাওয়া দাওয়া, পর্যাপ্ত ঘুম হলে ঠিক হয়ে যাবে। তিয়াশার বাবা তিয়াশাকে বাসায় পাঠিয়ে দিল। আরাফ সাজ্জাদের কাছ থেকে সবটা জেনে নিল তিয়াশাকে দেখে ডাক্তার কি বলল। তিয়াশার মা সবটা জানার পর 2 থেকে 3 দিনের আগে কলেজে যেতে দিবে না জানিয়ে দিল। 2-3 দিন শুধু রেস্ট নিবে আর খাওয়া দাওয়া করবে। বেঁচে থাকলে কলেজ অনেক যাওয়া যাবে। কিন্তু তিয়াশা কিছুতেই রাজি না। কলেজে না গেলে আরাফকে কি করে দেখবে? শৈলী সবটা বুঝতে পেরে বলল, কার জন্য তোর মন কাঁদে? আরাফের জন্য?
যে কিনা তোর কোনো খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি, তোকে দেখতেও পর্যন্ত আসেনি, তার জন্য ও তোকে ভুলে গেছে। ও এখন আর তোর কেয়ার করে না, তোকে ভালোবাসে না। কেন করছিস এমন? নিজেকে দেখেছিস আয়নায় কি অবস্থা করেছিস শরীরের? মাথা থেকে আরাফের ভূত নামিয়ে নিজের কথাটা একটু ভাব। এদিকে শেলি এক নাগারে কথাগুলো বলল। আচ্ছা, তোর কি মনে হয় ও সত্যি আমাকে ভুলে গেছে? হ্যাঁ, ভুলে গেছে। ওর জীবনে এখন আর তোর কোনো জায়গা নেই। তুই যখন অজ্ঞান হয়ে পড়ে গেলি, ও বেঞ্চ থেকে এক পাও নড়েনি, অথচ পুরো ক্লাসের সব স্টুডেন্ট দাঁড়িয়ে পড়েছে, ছুটে এসেছে। তিয়াশা মাথা নিচু করে কাঁদছে। শেলি ওকে জড়িয়ে ধরল। কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। তুই নিজের যত্ন নে, পড়াশোনা কর, ওর পিছে সময় নষ্ট করিস না। তুই নিজেই ওকে দূরে সরিয়ে দিয়েছিস, তাই ও দূরে সরে গেছে। তিয়াশা চোখ মুছে ঠান্ডাভাবে বলল, ও যদি আমাকে ভুলে থাকে তবে আমি তাতেই খুশি। আমি ওকে খুব ভালোবাসি আর বেঁচে যাব। এটা আমার জীবন, তাই বলে এমন তো নয় যে সব কিছু আমার জীবনের আর মর্জি মতো হবে। আমি ভাগ্যকে মেনে নিয়েছি, আর পাগলামি করব না। এদিকে পরের দিন তিয়াশা আর কলেজে যায়নি। মানবীর কথা মতো বাড়িতে রেস্ট নিচ্ছে। আরাফের চোখ শুধু তিয়াশাকে করছে। খোঁজ করার কারণ ওর অজানা। ফারাবিকে দিয়ে খবর নিয়ে জানতে পারলো কিছুদিন কলেজে আসবে না, ছুটি নিয়েছে। রাত 10টা বাজছে, আরাফের কিছুতেই মন বসছে না, ছটফট করছে। তিয়াশাকেও মনে প্রাণে ঘৃণা করলেও কোথাও না কোথাও ওর জন্য কিঞ্চিত ভালোবাসা রয়ে গেছে। আরাফ উঠে দাঁড়ালো, তারপর রুম থেকে বের হয়ে সোজা নিচে চলে গেল। ফারাবি আর সাজ্জাদ ওর পিছে পিছে যাচ্ছে আর ডাকছে, কিন্তু আরাফ পাত্তা না দিয়ে বাইরে বের হয়ে গেল। সাজ্জাদ ওকে আটকে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলো। আরাফ সোজা সাপটা জবাব দিল, তিয়াশার বাসায়। পাগল হয়েছিস? পাগল হয়েছি বলেই তো যাচ্ছি, রাস্তা ছাড়ো। আরিফ গাড়ি নিয়ে বের হয়ে গেল। তিয়াশার বাসা থেকে কিছুটা দূরত্বে গাড়ি পার্ক করলো, তারপর ওয়াল টপকে বাগানে ঢুকলো। কিন্তু কি করবে ভেবে পাচ্ছে না। তখনই দেখলো উস্কো চুলে শুকনো মুখে তিয়াশা বারান্দায় বসে রেলিং এ মুখ থেকে আকাশের দিকে বসে রইল। আরাফ কিছুটা আড়ালে চলে গেল যাতে তিয়াশা ওকে দেখতে না পায়। তিয়াশার এই অবস্থা দেখে আরাফের বুক চিনচিন ব্যথা শুরু হলো। তিয়াশার কি হাল হয়েছে, চেহারার লাবণ্য যেন উধাও হয়ে গেছে, কেমন একটা দুঃখী দুঃখী ভাব চেহারা। আরাফ বুঝতে পারছে না ওর কেন এত কষ্ট হচ্ছে। ওর তো খুশি হবার কথা, কিন্তু কেন হতে পারছে না। পরক্ষণে ভাবলো কারণ ও তিয়াশার মতো হৃদয়হীনা নয়। তারপর কিছুটা রাগ আর ক্ষোভ নিয়ে চলে গেল। এক সপ্তাহ পর তিয়াশা কলেজে এলো। এখন আগের চেয়ে অনেকটা নর্মাল হয়েছে। কলেজে সবাই ওকে নানা প্রশ্ন করছে, এখন ভালো হচ্ছে কিনা, নিজের যত্ন নিচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি। তিয়াশা হাসি মুখে সবার সাথে কথা বলে ওর বেঞ্চে বসে পড়লো। স্যার লেকচারের মাঝে নানা প্রশ্ন করছে, আর আরাফ সবার আগে উত্তর দিয়েছে। তিয়াশা এতদিন কলেজে না আসলেও শৈলীর কাছে থেকে সবকিছু জেনে নিয়েছে। সে অনুযায়ী পড়াশোনা করেছে। শেলিও সময় করে ওকে পড়ায় হেল্প করেছে, তাই সব প্রশ্নের উত্তর ওর জানা। তবু আরাফকে এতটা কনফিডেন্ট দেখে ওর ভালো লাগছে, তাই ও চুপচাপ বসে আছে। স্যার ওর পড়াশোনার স্পিড দেখে বিস্মিত। কিছুক্ষণ পর প্রশংসা করে ওকে বসতে বলল। আর বসার সময় আরাফ তিয়াশার দিকে কিভাবে তাকালো। ওর এই তাকানো ভঙ্গিমা তিয়াশাকে বলছে, কি বলেছিলে না, আমার দ্বারা কিছু সম্ভব না। দেখলে তো আরাফার দ্বারা কি সম্ভব আর কি সম্ভব না। এভাবেই পরীক্ষা ঘনিয়ে এলো। আরাফের যুদ্ধ চলছে বইয়ের সাথে, তিয়াশাকে হারানো যুদ্ধ। বইয়ের একটি কোনাও বাকি রাখেনি। তিয়াশা ও রুটিন মাফিক পড়া শেষ করেছে ভালোভাবেই। প্রতিটি পরীক্ষায় তিয়াশা ভালো দিয়েছে। আরাফকে পরীক্ষা শেষে হাসি মুখেই বের হতে দেখেছে। এর দ্বারা তিয়াশা নিশ্চিত হচ্ছে আরাফের পরীক্ষা ভালো হচ্ছে। শেষ পরীক্ষার আগে তিয়াশা আরাফকে ক্যাম্পাসে বসে থাকতে দেখে কিছুটা অবাক হলো। কিছুক্ষণ পর পেপার দিয়ে দিবে, আর ছেলেটা এখানে বসে আছে। ও ক্লাসরুমের জানালা দিয়ে দেখতে পেয়েছে আরাফকে। রুম থেকে বের হয়ে গেল ব্যাপারটা জানার জন্য। ফারাবি আরাফকে টানছে, কিন্তু আরাফ উঠছে না। বিষয়টি জানার জন্য তিয়াশা কিছুটা কাছে গেল, তবে আড়ালে রইল। আরাফ, তুই পাগলামি করছিস, ওঠ বলছি, ঘন্টা পড়ে গেছে। আমি পরীক্ষা দিব না, তোকে আর কতবার বলবো? তুই আমার কথা বুঝতে পারছিস না? আমি সব বুঝতে পারছি, তবে তুই কিছু বুঝতে পারছিস না। একটা পরীক্ষা খারাপ হয়েছে বলে কি পরীক্ষা দিতে হবে না?
দোস্ত, আমি চ্যালেঞ্জ হেরে যাব, আমি তিয়াশার কাছে হেরে যাব, তাহলে আর পরীক্ষা দিয়ে কি করব? এমনও তো হতে পারে তিয়াশারও গত পরীক্ষা খারাপ হয়েছে। না, এমনটা হয়নি। ও গতকাল হাসি মুখে ক্লাস থেকে বের হয়েছে, আর আমি গত পরীক্ষায় সব মিলিয়ে 60-এর বেশি পাবো না। দেখ, এমনও তো হতে পারে কোনো মিরাক্কেল হয়ে গেল, পরীক্ষা না দিলে তোকে পরে পস্তাতে হতে পারে। পরীক্ষাটা দিয়ে দেখ, তারপর যা আছে কপালে। এই কয়েকদিন তুই অনেক পরিশ্রম করেছিস, তুই হারবি না, নিজের উপরে বিশ্বাস রাখ। তারপর আরাফ আর ফারাবি রুমের দিকে এগিয়ে গেল। তিয়াশাও আরাফের হার মেনে নিতে পারছে না। এই জিতার জন্য এত কিছু, দুজনের মাঝে এত দূরত্ব, দুজনের স্যাক্রিফাইস এভাবে যেতে পারে না। তিয়াশা রুমে চলে গেল। 4 ঘন্টা পরীক্ষা 2 ঘন্টা দিয়ে বের হয়ে গেল। এত তাড়াতাড়ি বের হতে চাওয়ায় স্যারের পাশাপাশি ক্লাসের সবাই অবাক হয়ে লেখা বাদ দিয়ে ওর দিকে তাকিয়ে আছে, আর ওকে উদ্দেশ্য করে ফিসফিস করে একে অপরের সাথে কথা বলছে। স্যার সবাইকে চুপ থাকতে বলল, তারপর তিয়াশাকে বলল, কি ব্যাপার তিয়াশা, তুমি বের হয়ে যাচ্ছ কেন? এনি প্রবলেম? সরি স্যার, আমি অসুস্থ বোধ করছি, বাসায় যেতে চাই। যতটুকু লিখেছি 5 নাম্বার উঠে যাবে। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি তো তোমার পজিশন হারিয়ে ফেলবে। জীবনের চেয়ে তো আর পজিশন বড় হতে পারে না। আগামীবার না হয় আবার ফার্স্ট হব। একবার পিছিয়ে গেলে তেমন কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, যাও, নিজের খেয়াল রেখো। থ্যাংক ইউ স্যার, আসি। তিয়াশা ক্যান্টিনে বসে আছে, বাসা যেতে পারবে না। এত তাড়াতাড়ি বাসা গেলে কপালে শনি আছে, তাই চুপচাপ ক্যান্টিনে বসে খাচ্ছে। ওর কিছুটা টেনশন হচ্ছে, স্যার যদি বাবাকে সবটা জানায়, বাবা যদি কোনো রিয়েক্ট করে, উফ, আর টেনশন নিতে পারছে না। পরীক্ষা শেষে সেরি এসেই তিয়াশাকে ধমকাতে শুরু করলো। তুই না অসুস্থ, তাহলে এখানে বসে আছিস কেন? তোকে আমি আর কত বুঝাবো? তুই কেন এখনো সেখানেই পড়ে আছিস? কেন এমন করছিস? কথা বল, অ্যানসার মি। দেখ, এমনিতেই টেনশনে আছি, আর তার উপর তুই লেকচার দিচ্ছিস। টেনশন তোর? হাসালি, তোকে জরুরি ভিত্তিতে পাবনা পাঠানো উচিত। তুই পাগল হয়ে যাচ্ছিস। ওকে পাঠানোর ব্যবস্থা কর, ব্যবস্থা হলে আমাকে জানাস। বাই, বাসায় যাচ্ছি, টাটা। শেলি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। কি হতে চলেছে সেটা ভেবে ওর চিন্তার মাথা চক্কর দিচ্ছে। এদিকে তিয়াশা ছাদের দোলনায় বসে পা দোলাচ্ছে, আর এক মনেই আকাশের দিকে তাকিয়ে আছে। বেলা পড়ে গেছে, কিছুক্ষণ পর সূর্যাস্ত যাবে। রাবেয়া ফুলের টবে পানি দিচ্ছে, আর চোখে তিয়াশার দিকে ক্ষণে ক্ষণে তাকাচ্ছে। ব্যাপারটা তিয়াশার চোখে পড়ল। এই রাবেয়া, তোর ব্যাপারটা কি? বারবার এইভাবে তাকাচ্ছিস কেন? না, আসলে আপু মনে হচ্ছে কি আপনার মন খারাপ, তাই জিজ্ঞাসা করতে চাইলাম কি হয়েছে আপনার। হ্যাঁ, আমার মন খারাপ, প্রচন্ড মন খারাপ। ফেসবুক বলছে আমার ক্লাসের অধিকাংশ মানুষ ভ্যাকেশনে বিভিন্ন স্থানে ঘুরতে গেছে, কত মজা করছে, ফেসবুকে পিক দিচ্ছে, আর আমি বাসায় বেকার বসে আছি, আর ফেসবুকে এদের মজা করতে দেখে জ্বলছি। তিয়াশা প্রতিদিন কয়েকবার আরাফের আইডিতে ঘুরে আসে, আর ওর ফেসবুক আইডি বলেছে ও এখন রাঙামাটিতে আছে। 2 ঘন্টা আগে কয়েকটা পিক আপলোড দিয়েছে। 10 থেকে 12 জনের গ্রুপ ফটো, সেখানে 3 জন মেয়েও আছে। তিয়াশার বাবা তিয়াশার দাদার একমাত্র ছেলে হওয়ায় তিয়াশার কোনো চাচা ফুপু নেই। মামনিরা 2 বোন 2 ভাই, ওর মামনি ছোট। বড় মামার 2 ছেলে পাশের মহল্লায় তাদের বাসা। বড় খালামনির বাসা কুমিল্লাতে। খালাতো বোনের বিয়ে হয়েছে 3 বছর। ছুটিতে সবসময় খালামনির বাসায় যেত। ওর কুমিল্লা খুব ভালো লাগতো। খোলামেলা বিশাল বড় বড় বাড়ি, বাঁধানো বিশাল বড় এত পুকুর, তাতে বড় করে সিঁড়ি দেওয়া। সিঁড়িতে বসে পানিতে পা ভিজে বসে থাকতো। আপু এদিক সেদিক ঘুরাতে নিয়ে যেত। খালাতো বোনের বিয়ের পর আর যাওয়া হয়নি। পরশু খালামনির ছেলের বিয়ে। মামুনি বারবার করে বলছে যা ঘুরে আয়, কিন্তু ওর একদম যেতে ইচ্ছা করছে না। ছোট মামার এক ছেলে, সে অস্ট্রেলিয়ার সপরিবারে থাকেন। আবার ফেসবুকে গেল। প্রথমে আরাফের আইডিতে চেকিং দিল নতুন কোনো পোস্ট দিয়েছে কিনা দেখার জন্য। নতুন পিক দিয়েছে একটা মেয়ের সাথে কয়েকটি, আর ক্যাপশনে লিখেছে সামন স্পেশাল। নিজের 32টা দাঁত বের করে হাসি দিয়ে পিক তোলা পিকে ক্যাপশন দিয়েছে, বিষণ্ণতা এখন আর আমাকে ছুতে পারে না। তিয়াশা রাগে গজগজ করছে। তোকে বিষণ্ণতা ছুবে কেন? তুই তো ফুর্তিতে আছিস। ফেসবুক থেকে বের হয়ে ডাটা অফ করে বসে আছে। আর তখনই ফোন বেজে উঠলো। শাফিন ভাই ফোন দিয়েছে। ফোন রিসিভ করতেই, কিরে তিশু, প্যাকিং কমপ্লিট? কিসের প্যাকিং? মার খাবি। কিসের মানে? কি কালকে? আসিফ ভাই আর হলুদ, সকালে বের হতে হবে, এত দূরের রাস্তা। এখন তুই এটা বলিস না যে তুই যাবি না। আমি যাচ্ছি না ভাইয়া। যাচ্ছি না মানে? আমি যাব না।
মামুনি আর বাবা যাবে বিয়ের দিন। তুই যাবি না, তোর ঘাড় যাবে। বাসায় বসে কোনো মহাকার্য করছো তুমি? এই কারণে আমি অফিস থেকে 4 দিনের ছুটি নিয়েছি। আর নাহিন বন্ধুদের সাথে কলেজের ট্রিপে গেছে। আমি একা একা কি করব ওখানে? প্লিজ, বোন না ভালো, আমার ময়না টিয়া লক্ষ্মী বোন, প্লিজ। দেখো আমি শপিং করিনি কিছু, কিভাবে যাব? আম্মুকেও বলে দিয়েছি যাব না। তুই এক্ষুনি শপিং মলে যা, আমি কিছু জানি না। সকাল 9টার মধ্যে রেডি হয়ে থাকবি, আমি গাড়ি নিয়ে আসবো। দেখ, দুই ভাই বোন মিলে প্রচুর মজা করব। বাই। তিয়াশা ভাবলো ও যাবে, ওরও ফেসবুক দেওয়ার মতো কিছু মিলে যাবে। ফোনে ডাটা অন করে ফেসবুকে স্ট্যাটাস দিল বসুন্ধরা মামুনির সাথে শপিং এ যাচ্ছে কাজিনের বিয়ের উপলক্ষে। তারপর মামুনি সবটা জানালো, দুজন মিলে শপিং করতে গেল। তিয়াশা আয়নার সামনে দাঁড়িয়ে সদ্য কিনা নতুন বাসন্তী রঙের শাড়িটা একবার গায়ে দিয়ে ঘুরিয়ে ফিরে দেখছে, আরেকবার নীল সোনালী রঙের লেহেঙ্গা দেখছে। তিয়াশার মা মেয়ের এই কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে। তিনি মেয়ের লাগেজ গোছাচ্ছেন। হয়েছে হয়েছে, এইবার রাখ, এভাবে দেখে তো পুরনো করে ফেলবি। মামুনি বলো না কেমন লাগছে? আরে, আমার পরীর মতো মেয়েটা কোনো কিছুতে খারাপ লাগতে পারে? একদম রাজকন্যার মতো লাগছে। লাভ ইউ মাম্মি। তিয়াশা গোছানো শেষ করে শাফিনকে ফোন দিল। ভাইয়া আমি যাব, তবে একটা শর্ত আছে। আবার কিসের শর্ত? তুই কোনো শর্ত ছাড়াই যাবি? না, আমার শর্ত পূরণ করলেই যাব, নয়তো নয়। আচ্ছা বল। আমাকে তুমি কালকে কাঠগোলাপ সংগ্রহ করে দিবে। কোথা থেকে? আমি জানি না, যেভাবে পারো। কোনো সোর্স লাগিয়ে আমার কাঠগোলাপ চাই। ওকে ওকে। লক্ষ্মী ভাই। পরের দিন দুপুরবেলা তিয়াশা আর শাফিন কুমিল্লা খালামণির বাসায় পৌঁছে গেল। পুরো বাসা লাইট ফুল দিয়ে সাজানো হচ্ছে। খেয়ে দিয়ে রেস্ট নিল। তারপর সন্ধ্যা থেকে বাড়ির মেয়েরা সব সাজগোজ করতে ব্যস্ত হয়ে পড়ল। তিয়াশা বাসন্তী রঙের শাড়ির সাথে ম্যাচিং করে জুয়েলারি, দুহাত ভর্তি বাসন্তী রঙের চুড়ি, মোটা করে কাজল, মেকআপ, খোলা চুলে ভাইয়ের খুব কষ্ট করে ম্যানেজ করে আনা কাঠগোলাপ। এই সাজে অপরূপ লাগছে তিয়াশাকে। কিছু পিক তুলে ফেসবুকে আপলোড করে দিল। তারপর শাফিনের সাথে কিছু পিক দিল বিশেষভাবে। এক এক করে সব আপলোড দিল। আরব তিয়াশার প্রথম আপলোড করা পিকটা দেখেছে, ও যেন চোখ ফিরাতেই পারছে না। একদম আস্ত একটা পুতুল। তারপর হালকা করে ছবির উপর চুমু খেলো। তারপর অস্পষ্ট ভাবে বলছে, এই পুতুলটা শুধুই আমার। পরবর্তী পিকগুলো দেখে রক্ত গরম হয়ে গেল। একটা ছেলের সাথে ক্লোজ হয়ে বসে দাঁড়িয়ে আছে। এই ছেলেটা তিয়াশার কে হতে পারে? এই ভেবে অস্থির হয়ে পড়েছে। আজ আসিফ ভাইয়ের বরযাত্রীতে তিয়াশা ও শাফিনা যাচ্ছে। তিয়াশা নীল গোল্ডেনের মিশ্রণে গর্জিয়াস লেহেঙ্গা পরেছে, ভারী গয়না, ভারী মেকআপ করেছে। নিজেকে আজ ওর বউ বউ মনে হচ্ছে। নিজেকে নিজেই বারবার নজর দিচ্ছে। আয়নার কাছ থেকে সরতে ইচ্ছা করছে না। কয়েকটি ফটো ক্লিক করে ফেসবুকে আবার আপলোড দিল। শাফিন হুট করে কোথাও উধাও হয়ে গেল। তিয়াশা কোণের বাড়ির কিছুই চেনে না, তাই একা একা বসে আছে। হঠাৎ মনে হলো ও আরাফকে দেখলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। ও ভুল দেখেছে না সত্যি সত্যি আরাফকে দেখেছে সেটা বোঝার জন্য উঠে এদিক সেদিক গিয়ে কিছু দেখলো, কিন্তু কোথাও আরাফ নেই। তাই ভাবলো আরাফ আরাফ করেও পাগল হয়ে যাচ্ছে, তাই সব জায়গায় আরাফকে দেখেছে, তাই চুপচাপ বসে রইল। একটা ছেলে তিয়াশার দিকে কিভাবে যেন বারবার তাকাচ্ছিল। তিয়াশার খুব অস্বস্তি লাগছে, তাই উঠে অন্য জায়গায় গিয়ে বসলো। সেখানেও ছেলেটি চলে এসেছে, আর কি যেন আস্তে আস্তে বলছে আর হাসছে। তিয়াশার এবার আর সহ্য হলো না, উঠে গিয়ে বলল, কি সমস্যা ভাই? কোনোদিন মেয়ে দেখোনি নাকি আমাকে দেখেই খুব পছন্দ হয়ে গেছে? আরেকবার যদি তাকান তাহলে ঘুষি মেরে চোখের 12টা বাজাবো, তখন আর কিচ্ছু দেখার লায়কই থাকবে না। আমাকে দেখে যতটা ভদ্র মনে হয় আমি ততটাও ভদ্র নই। ছেলেটা কিছু না বলে উঠে চলে গেল। দূর থেকে কেউ একজন তিয়াশার কাণ্ড দেখে হাসছে আর ভাবছে মাইনিয়াটা কিছুটা গুন্ডি টাইপ। বাসায় বউ আনা হয়েছে, হইচই পড়ে গেছে পুরো বাড়িতে। নতুন বউ এসেছে বলে কথা। হইচই তিয়াশার মোটেও ভালো লাগছে না। তিয়াশা চেঞ্জ করে ফ্রেশ হয়ে ছাদে গিয়ে দাঁড়ালো। ছাদ কিছুটা নীরব, তবে ঠান্ডা বাতাস বইছে। তিয়াশা ছাদে উঠে রেলিং এর পাশে গিয়ে ঘুরতেই ছাদের অপর পাশে একটা ছায়া দেখতে পেল। তিয়াশা আঁতকে উঠলো, কাপা কাপা গলায় বলল, কে ওখানে? তিয়াশা কাছে গিয়ে দেখলো একটা ছেলে দাঁড়িয়ে আছে পিছে ঘুরে। তিয়াশার কথা শুনে পিছু ঘুরতেই তিয়াশা 10,000 ভোল্টের শক খেল। এই অস্ফুট স্বরে বলল, আরাফ। তিয়াশা আস্তে আস্তে বলছে,
তিয়াশা, তোর জন্য পাপনা ফরজ হয়ে গেছে। আজকাল তুই সব জায়গায় আরাফকে দেখছিস। আরাফ তিয়াশার কণ্ঠ শুনে অবাক হয়ে ফোনের লাইট অন করে তিয়াশার মুখের দিকে তাক করলো। তিয়াশা ভালোভাবে তাকিয়ে দেখলো স্বপ্ন নয়, এটা বাস্তবতা। তুমি তুমি সত্যি সত্যি এখানে নাকি? আমি এতটা ভাগ্যবান নই যে তুমি আমায় স্বপ্ন দেখবে। তুমি কি করছো? বন্ধুর বোনের বিয়েতে এসেছিলাম আর ওর সাথে ওর বোনের শ্বশুরবাড়ি এসে ফেসে গেছি। তার মানে আমিও বাড়িতে তোমাকেই দেখেছি, এটা ভুল ছিল না? বললামই তো, আমি এতটাও ভাগ্যবান নই যে মিস তিয়াশা আমায় স্বপ্ন কিংবা কল্পনায় দেখবে। আরাফ কাঁপা কাঁপা কণ্ঠে কথাগুলো বলছে, ঠান্ডায় কাঁপছে। তুমি কাঁপছো কেন? অদ্ভুত, ঠান্ডায় কাঁপছি, মানুষ তো গরমে কাঁপে না। জ্যাকেট পরে আছো তো তাই অন্যের কষ্ট চোখে পড়ে না। কিছু কিছু মানুষ এমনই হয়, অন্যের কষ্ট তাদের চোখে পড়ে না। বেশ হয়েছে, বেশি পার্ট নিলে এমনই হয়। মানে বেশি পার্ট নিলে জ্যাকেট কিংবা সোয়েটার পরনি, তার ফল। শোনো, আমি না জানতাম না যে এখানে এসে আমি ফেসে যাব, তাহলে জ্যাকেট নিয়ে আসতাম। তার চেয়ে বড় কথা জানলে আসতামই না। পড়েছি পাগলের পাল্লায়। কথাটা বলে আরাফ রেলিং এর দিকে ঝুঁকে দাঁড়ালো। আরাফ তিয়াশার জন্যই এখানে এসেছে, কিন্তু থেকে যেতে হবে এটা জানতো না। কথা ছিল ওর বন্ধু ওর বোনকে রেখে কিছুক্ষণ পর চলে যাবে, তাই এসেছিল। কিন্তু এখন নাকি এখানে থাকতে হবে। আরাফ পিছু তাকিয়ে দেখে তিয়াশা কোথাও নেই। অদ্ভুত মেয়ে, কিছু না বলে চলে গেল। এমন স্বার্থপর মেয়েকে কোন কুক্ষণে ভালোবেসেছিলাম আল্লাহই জানে। সেন্স অফ হিউমার বলতে কিচ্ছু নাই। তারপর সিগারেট বের করে জ্বালালো, শরীরটা একটু গরম হবে। তিয়াশা এক মগ কফি আর এক হাতে একটা চাদর নিয়ে ছাদে উঠে সিগারেটের জঘন্য গন্ধ পেল। তাকিয়ে দেখলো আর কেউ নয়, আরাফ সিগারেট খাচ্ছে। নাক ধরে আরাফের কাছে গিয়ে এক টানে সিগারেট নিয়ে ফেলে দিল। কি হচ্ছে এসব? সিগারেট খাচ্ছো? এই জন্যই বুঝি ছাদে এসছো? সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে? না, আমায় কেন দিবে? ইয়োর লাইফ ইয়োর চয়েস। তিয়াশা কফির মগ আর চাদরটা এগিয়ে দিল। আরাফ অনেকটা বাধ্য হয়ে চাদর নিয়ে গায়ে মুড়ি দিল। কফিটা হাতে নিয়ে বলল, আমার জন্য হঠাৎ এত মায়া? তোমার জন্য সব সময় মায়ার চেয়ে বেশি কিছু ফিল করি। মায়া নয়, মানবতা। এত মানবতা আমার সহ্য হবে তো? কফির মগ মুখের সামনে নিয়ে থেমে গেল। কি ব্যাপার, ভাবছো কফিতে বিষ দিয়েছি? এই বলে তিয়াশা কফির মগ নিয়ে এক চুমুক খেয়ে বলল, দেখো এখনো বেঁচে আছি, মরিনি। টলটল চোখে ছাদ থেকে চলে গেল। আরাফ তিয়াশাকে বুঝতে পারে না। মনে হচ্ছে এই সে তিয়াশা যে কিনা আরাফের খুব কেয়ার করে। আবার পরক্ষণে সেদিনের কথা মনে পড়ে যায়। মেয়ের বাড়ি থেকে মাত্র 5 জন ছেলে এসেছে, তাদের থাকার জন্য এক রুম দেওয়া হয়েছে। তিয়াশা দেখতে এসেছে ওদের জন্য কেমন ব্যবস্থা করা হয়েছে। বেডে 3 জন এবং নিচে বেডশিটে 2 জনের ব্যবস্থা এবং 3টি কম্বল রাখা আছে। তিয়াশা কিছুটা নিশ্চিত হলো। তারপর আসিফের এক কাজিনকে নিয়ে এক জগ পানি এনে রেখে গেল। পানি রেখে বের হতে যাবে তখনই ওরা সবাই রুমে ঢুকলো। তিয়াশা আরাফের দিকে একবার তাকিয়ে বের হয়ে যাচ্ছিল, তখনই তামিম নামের এক ছেলে বলে উঠলো, আরে আপনি আমাদের বেআইন না? হ্যাঁ মানে জি। আরে আপনার মতো একজন বেআইন থাকতে আমরা এমন বোরিং সময় পার করছি। এসেছেন যখন বসুন না, গল্প করি। আমি কাজে এসেছিলাম, সে কাজ আমার শেষ, এখন আমি যাই। শুভরাত্রি। আর বেআইন সাহেব ভয় পেলেন নাকি? তিয়াশা ভয় পাওয়ার ভান করে বলল, কেন, আপনি কি তেলাপোকা? যদি তাই হন তবে আমি ভীষণ ভয় পাচ্ছি, কারণ তেলাপোকা খুবই নোংরা আর জঘন্য প্রাণী, আমি খুব ভয় পাই। আরাফ মুখ চেপে চেপে হাসছে। পাশ থেকে আরিফ বলে উঠল, আমার বন্ধু তেলাপোকা হবে কেন? সে তো তামিম ইকবাল। আচ্ছা তাই বুঝি, আমার তামিমকে একদম পছন্দ না, তাই অটোগ্রাফ চাইবো এমনটা আশাও করবেন না। আর এখানে তো ক্রিকেট খেলা হচ্ছে না, আর আমিও রাশেদ খান নই যে বল করে আউট করে দিব, তাই এখানে আমার কোনো কাজ নেই। শুভরাত্রি। এদিকে তিয়াশা বের হয়ে গেল। আরাফ এবার জোরে জোরে হাসছে, অনেক কষ্টে হাসি চেপে রেখেছে। তুই তিয়াশার সাথে ফ্লার্ট করতে চাইছিলি আর মেয়ে খুঁজে পেলি না? তুই চিনিস ওকে? তুহিন বলল, আরাফ চিনবে না তো কে চিনবে ওকে? এ মেয়ে আরাফকে রিজেক্ট করেছে, তবে এ মেয়ে যে আমাদের ভবিষ্যৎ ভাবি হবে নিশ্চিত থাক। আরাফ আর কিছু না বলে শুয়ে পড়ল। সকালে তিয়াশা 2 জন মহিলাকে ওদের ঘরে নাস্তা দিতে বলল। তিয়াশা ওদের দেখাশোনা করার দায়িত্ব নিয়েছে। তিয়াশা চা ঢেলে সবার হাতে দিচ্ছে। আরাফ বলে উঠল, হঠাৎ এত খাতির যত্ন করছো, ভাবছি এত খাতির যত্ন আমার সইবে তো? যেভাবে বলছো কোনোদিন খাতির যত্ন করেনি। হ্যাঁ অবশ্যই করেছো। শেষবার যে খাতির যত্ন করেছো তা আজও ভুলতে পারিনি, আর না কোনোদিন পারবো। তিয়াশা বুঝতে পারছে আরাফ কি বলতে চাইছে। তারপর নিজেকে কিছুটা সামলে বলল, খাতির যত্ন
মানে ধাক্কা খেয়ে উঠে তো পড়েছ, খুব স্ট্রং ভাবে উঠেছ, কিন্তু এতটা স্ট্রং ভাবে উঠেছ যে তোমাকে ধাক্কা মেরেছে তাকে ভুলে গেছো। গুড। এনিওয়েজ, আমরা বরপক্ষ, কনে পক্ষ থেকে মেহমান এসেছে, তাদের আপ্যায়ন দেখাশোনা করা আমাদের দায়িত্ব। তিয়াশা কথাটাই বলে চলে গেল। আরব তিয়াশার কথা কিছু বুঝতে পারল না, তবে কিছু তো একটা আছে, ওর কথার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, কিন্তু কি, আর সেটার উত্তর একমাত্র তিয়াশাই দিতে পারবে। আরব বরপক্ষের রিসেপশনে বসে আছে, কিন্তু কোথাও তিয়াশাকে দেখতে পাচ্ছে না। তাই আরব বাইরে গেল। বাইরে গিয়ে দেখলো তিয়াশা গাড়ি থেকে বের হচ্ছে। গোলাপি রঙের ড্রেস, সাথে হালকা জুয়েলারি, হালকা মেকআপ, খোলা চুল, এটুকুই যথেষ্ট ছিল আরাফকে পাগল করার জন্য। আরাফের চোখ তিয়াশার মধ্যে আটকে আছে। আরাফে সেই ছেলেটাকে গাড়ির দরজা খুলতে দেখলো, যার সাথে তিয়াশা ফেসবুকে ক্লোজ হয়ে পিক তুলে আপলোড দিয়েছে। ওদের ঢং দেখে আরাফের পিত্তি জ্বলে গিয়েছিল। তিয়াশা ওই ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছে, বিভিন্ন ভঙ্গিমা, কত সেলফি তুলছে, কথা ছলে একে অপরের গায়ে হাত দিচ্ছে, আবার একসাথে খেতে বসেছে। দুনিয়াদারির আর খবর নেই তিয়াশার। আরাফ রাগ করে অন্যদিকে চলে গেল। তিয়াশার খেতে বসে আরাফের কথা মনে পড়লো, খেয়েছে কিনা, কিন্তু ও উঠতেও পারছে না, কেননা টেবিলে বাবাও আছে। তিয়াশা এদিক সেদিক তাকেও আরাফকে দেখতে পেল, তাই খাওয়া শেষ করে উঠলো। উঠে যাবে তখনই মামনি ওর সাথে উঠে গেল। তারপর বলল, তিয়াশা, কিছুক্ষণ পরে ব্যাগ গোছানো শুরু করো, আজকে সন্ধ্যায় আমরা ফিরবো। আজকে যেতে হবে? হ্যাঁ মা, তোর বাবার নাকি ভালো লাগে না, বাড়ি ফাঁকা ফাঁকা লাগে তোকে ছাড়া, অন্য সময় আবার আসিস, লক্ষ্মী মা আমার। তিয়াশা মন খারাপ করে বলল, আচ্ছা। তিয়াশা এদিক সেদিক আরাফকে অনেক খুঁজেছে। কনের বাড়ির লোক আসিফ ভাইয়ের ভাবিকে নিয়ে চলে গেছে। তিয়াশা খালামণির বাসায় গিয়ে ফ্রেশ হয়, প্যাকিং কমপ্লিট করে নিল। সন্ধ্যায় সপরিবারে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। সে সময়ের মধ্যে আরাফকে অনেকবার খুঁজেছে। ও জানে বরপক্ষের বাড়িতে কনের বাড়ির মেহমানরা এতক্ষণ থাকে না, তবু ওর চোখ শুধুমাত্র আরাফকে খুঁজেছে। আরাফ কনে পক্ষের সঙ্গে চলে গেছে, আজকে ঢাকায় ফিরে যাবে। এদিকে তিয়াশা আরাফের উপর অভিমান করে ফেসবুকে ব্লক করে দিয়েছে। ফেসবুকে গেলেই ডান হাতে বুড়ো আঙ্গুল ইস্পিস করে আরাফকে আনব্লক করার জন্য, কিন্তু তিয়াশা কঠোরভাবে শাসন করে নিজেকে। আরাফের আইডিতে যাওয়ার জন্য মন আনচান করলো, কি মনে করে আর যায় না, হয়তো অভিমান। তিয়াশা এটাও জানে আরাফ ওর অভিমানের ধার ধারে না, তবুও করবে, এটা তার অধিকার। যতই রেজাল্টের দিন ঘনিয়ে আসছে, ততই আরাফের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। মাঝে মাঝে নিজে নিজেকে গালি দেয়, কেন গিয়েছিল চ্যালেঞ্জ নিতে। মাঝে মাঝে ভাবে রেজাল্টের দিন কলেজ যাবে না, বন্ধুদের কাছে যেতে রেজাল্ট জেনে নিবে। যদি পছন্দসই না হয় তাহলে আর কোনোদিন তিয়াশার মুখোমুখি হবে না, বিদেশে চলে যাবে। এলোমেলো ভাবনে অস্থিরতার মাঝে দিন পার করছে। প্রতিদিন তিয়াশা ইমতিয়াজ নামের আইডির মেসেঞ্জারে ঢুকে ঢুকে চেক করে আনব্লক করছে কিনা। আইডি সার্চ করে, কিন্তু ফলাফল শূন্য। মেয়েটাকে হঠাৎ ব্লক কেন করলো ভেবে পায় না। আচ্ছা, আমি যে রোজ হাজারো বার ওর আইডিতে ঘুরে বেড়াই, সেটা কেউ জেনে গেল? দূর, কি সব ভাবছি। হয়তো আমাকে আর দেখতে চায় না, তাই নিজের লাইফের পাশাপাশি ভার্চুয়াল লাইফ থেকে কিক মেরে ফেলে দিয়েছে। আরাফ ফেক আইডিতে লগ ইন করলো। তিয়াশার ওয়ালে নতুন পিক যোগ হয়েছে। পরন্ত বিকেলে আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে। জায়গাটা আরাফের খুব পরিচিত, কত সময় পার করেছে সেখানে, হাজার কথার মাঝে। ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তৃতীয় বর্ষ, অর্থাৎ যারা বর্তমান ফাইনাল পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য অপেক্ষা করছে, তারা বিশেষভাবে আমন্ত্রিত। তবে তারা এই আমন্ত্রণ অনুষ্ঠানে বসে থাকার জন্য নয়, বরং অনুষ্ঠান পরিচালনায় সাহায্য করার ভার পেয়েছে। তিয়াশাকে বড় আপু ভাইয়াদের সম্মানে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বলা হয়েছে। আরাফ গান গাইবে, অনেকে নাচ, গান, আবৃত্তি পারফরমেন্স করবে। শেলি পুরো অনুষ্ঠান উপস্থাপনা করবে। তিয়াশা নীল রঙের জামদানি শাড়ি পরেছে, হালকা জুয়েলারি, তবে ঠোঁটে হালকা লিপস্টিক ছাড়া আর কিছুই নাই। কলেজে কখনো ভারী মেকআপে যায়নি, তাই আনইজি ফিল করায় তেমন সাজগোজ করেনি। তিয়াশা তাড়াহুড়ো করে কলেজের জন্য বের হয়ে গেল। গিয়ে দেখলেও অনুষ্ঠান শুরু হয়ে গেছে। শেলি স্টেজে উঠে গেছে। প্রথমে তিয়াশাকে সকল স্টুডেন্টের পক্ষ থেকে কিছু বলার জন্য বলা হলো। তিয়াশা স্টেজে উঠে লিখিত সংক্ষিপ্ত বক্তব্য রাখলো। তাড়াহুড়ো করে আসা শাড়ির পিনগুলো ভালোভাবে লাগানো হয়নি, বারবার খুলে যাচ্ছে। কোনো মতে ঠিক করে চেয়ারে বসে পড়লো। শেলি হঠাৎ স্টেজ থেকে মেসেজ করলো তিয়াশাকে টিস্যু দেওয়ার জন্য। তিয়াশা টিস্যু নিয়ে প্যান্ডেলের বাইরে দিয়ে শেলিকে টিস্যু দিয়ে ফিরে আসছিল, আর তখনই আরাফ তিয়াশাকে একটানা একটা রুমে নিয়ে দরজা বন্ধ করে দিল। ঘটনার আকস্মিকতায় তিয়াশা হতবাক। তিয়াশা আরাফ খুব কাছাকাছি আছে, এতটা কাছে এর আগে ওরা কখনো আসেনি।
একজন আরেকজনের নিঃশ্বাস অনুভব করতে পারছে। অজানা ভালো লাগা দুজনকে ঘিরে রেখেছে। তিয়াশা এসব ভালো লাগাকে পাত্তা না দিয়ে চেহারা যথেষ্ট রাগী ভাব এনে বলল, তুমি এইখানে এইভাবে আমাকে টেনে নিয়ে আসলে কেন? ভালোভাবে বললে আসতে না, তাই এইভাবে নিয়ে আসছি। এনিওয়েজ, আরাফ আমতা আমতা করে বলল, আসলে তোমার পিছনের দিকে শাড়ি খুলে গেছে। এদিকে তিয়াশা পেছন দিকে হাত দিয়ে দেখলো সত্যি কোমরের দিকে শাড়ি খুলে যাচ্ছে। তিয়াশা তাড়াতাড়ি আরাফের কাছ থেকে সরে গেল। আমি আসছি বলে আরাফ চলে গেল। তিয়াশা মনে মনে ভাবছে কি সর্বনাশ হতে যাচ্ছিল, কি লজ্জা না পড়তে হতো। ভাগ্যিস অন্য কারো চোখে পড়েনি। তিয়াশা শাড়ি ঠিক করে রুম থেকে বের হয়ে গেল। 5 বছরের বাচ্চা ছেলে তিয়াশার কাছে সেই দুটো গোলাপ এগিয়ে দিল। আপু, এগুলো তোমার। কে দিয়েছে এগুলো? একটা ভাইয়া দিতে বলেছে। তিয়াশা বুঝতে বাকি রইল না এগুলো কে দিয়েছে। গোলাপ দুটোই একদম টাটকা আর সাইজে অনেক বড়। তিয়াশা ক্লিপ দিয়ে গোলাপ চুলে লাগালো। আরব স্টেজে উঠে গেল। আপু এবং ভাইয়ারা, আমি এখন একটি আধুনিক গান শোনাবো। এই গানটা আমার খুব প্রিয় একটি গান। গানের কথাগুলো একদম সত্য এবং বাস্তবিক, আমার কলিজায় গিয়ে লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে। আকাশের রং সাগরের জল মিলেমিশে হয়ে যায় নীল, রাত কি দিন ক্লান্তিহীন চল উড়ে যাই হয়ে কাঞ্চিল, প্রকৃতির বুকে হারিয়ে গেলেই ভালো থাকা হবে শুধু, হবে শুধু ইচ্ছে মতো কাটাই এ জীবন, যেখানে মুখোশে পড়বে না বাধা কোনো, সুন্দর মানুষের মন হয় না সুন্দর মুখের হাসির মতো, হাসির মতো আমার হৃদয়ে রেখেছিলাম যাকে বুঝেনি সে কখনো, রূপেরই মোহতে মোহতে ডুবেছিলাম বুঝেনি সে ভাঙবে মন। বাকি লাইনগুলো আর তিয়াশার কানে ঢুকলো না। আরাফ ওকে প্রচন্ড রকমের ঘৃণা করে, ওকে ভুল বুঝে আছে। তিয়াশা ভাবছে যেভাবে হোক ওর ভুল আমি আজকে ভাঙবো। ও আমাকে ভুল বুঝে নিজেই কষ্ট পাচ্ছে, আর আমিও কষ্ট পাচ্ছি। আর নয়, সময় এসেছে সব ক্লিয়ার করার। আরব স্টেজ থেকে নামতেই তিয়াশা এগিয়ে গেল, কিন্তু হঠাৎ আরব কোথায় যেন হাওয়া হয়ে গেল। তিয়াশার সব জায়গায় খুঁজেও আরবকে পেল না। আরব গান শেষ করে স্টেজ থেকে নেমেই গাড়িতে উঠে গেল। ওর চোখে পানি ছলছল করছে। চোখের পানি আড়াল করতে এভাবে চলে আসা। আরফের খুব কষ্ট হচ্ছে। গাড়ি স্টার্ট দিল। তিয়াশার রাগ হচ্ছে। আরফ কেন এভাবে সবসময় হাওয়া হয়ে যায়? যখনই কথাগুলো বলতে চায় তখনই হাওয়া হয়ে যায়। তিয়াশা গাল ফুলিয়ে বসে রইল। ইমতিয়াজ সাহেব নিজের অফিস রুমে বসে বসে তিয়াশার মার্কশিট দিচ্ছে। তিনি বারবার ওলট পালট করে দেখছে, কারণ তার বিশ্বাস হচ্ছে না এটা তার মেয়ের মার্কশিট। তিনি তিয়াশাকে ডেকে পাঠিয়ে। তিয়াশা ভয় ভয় কেবিনের পাশে এসে দাঁড়ালো। তারপর তিনি মার্কশিটটা তিয়াশার দিকে এগিয়ে দিল। তিয়াশা মার্কশিটটা তুলে নিয়ে খুলে দেখলো, যদিও দেখার কিছু নেই, সবটাই ওর জানা। তিনি কিছুটা ধমকের গলায় বলল, এসব কি তিয়াশা? এসব কি? 49 পেয়েছে আমার মেয়ে, যে কিনা সব সাবজেক্টে 90+ পায়, যে কিনা সারা জীবন ফার্স্ট হয়ে এসেছে, সে আজ সেকেন্ডও না থার্ড হয়েছে। আমার মেয়ে থার্ড হয়েছে। তোমার মেয়ে ঠিক কোনটা? একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপালের মেয়ে নাকি একজন সাধারণ মানুষের মেয়ে? প্রিন্সিপালের মেয়ে। তুমি এটা করবে না, ওটা করবে না, কারণ তুমি প্রিন্সিপালের মেয়ে। সারাক্ষণ শুধু পড়বে, কারণ তোমার জন্মই হয়েছে শুধুমাত্র পড়ার জন্য। শুধুমাত্র তুমিই ফার্স্ট হবে, আর কারোর অধিকার নেই ফার্স্ট হওয়ার। কেন বাবা? তুমিই তো বলতে পারতে মন খারাপ করো না, সামনে ভালো হবে। কারণ আমার মনে হচ্ছে তুমি আরবকে ভালো রেজাল্ট করানোর জন্য ইচ্ছে করে এমন করেছো। ইচ্ছে অনিচ্ছে বড় কথা না, কে কি হয়েছে সেটাই বড় কথা। আমি তো আর ওর খাতায় লিখে দিয়ে আসিনি। ও যা পেয়েছে ওর নিজের যোগ্যতাই পেয়েছে। তিয়াশা চোখ মুছতে মুছতে বের হয়ে গেল। চোখের পানি মুছে বিজয়ের হাসি হাসলো। তিয়াশা বুঝে গেছে আরাফ বাজে জিতে গেছে, তাই মনে মনে হাসছে। বাট এতটাই খুশি হয়েছে যে হাসির রেখা চেহারায় ফুটে উঠেছে। অন্যদিকে আরাফকে পারাবি টেনে টেনে কলেজে নিয়ে এসেছে। এসে তিয়াশাকে প্রিন্সিপালের রুম থেকে হাসি মুখে বের হতে দেখলো। আরাফ ধারণা করে ফেলেছে তিয়াশা জিতে গেছে, তাই এতটা খুশি। তিয়াশা ক্লাসরুমে বসে বসে ফোন টিপছে। কিছুক্ষণ পর টিচাররা এসে প্রথম 3 জনের নাম বলে কংগ্রেস করে যাবে। সবাই উদ্বিগ্ন হয়ে বসে আছে। আরাফ তিয়াশার চেহারায় কোনো চিন্তাই দেখছে না। স্যার এসে পড়েছে, সাথে প্রিন্সিপাল ও ডিপার্টমেন্টের প্রধানও এসেছে। তারা একে একে 3 জনের নাম ঘোষণা করল। প্রথম মোহিত ঘোষ, দ্বিতীয় আরাফ রায়হান, তৃতীয় তিয়াশা ইমতিয়াজ। সাজ্জাদ ইয়াহু বলে লাফিয়ে উঠল। আরাফের তো বিশ্বাসই হচ্ছে না তিয়াশা তৃতীয়। তিয়াশা আর চোখে আরাফকে একবার দেখল। আরাফ তিয়াশার দিকে তাকিয়ে আছে, কিন্তু তিয়াশার মুখে কষ্ট কিংবা রাগ কোনোটাই দেখতে পারেনি। ওকে নর্মাল লাগছে, যেন কিছুই হয়নি। আরাফ বের হতেই একটা মেয়ে এসে জড়িয়ে ধরল। তিথি।
কমন ফ্রেন্ড, যার সাথে ফেসবুকে পিক দেখে তিয়াশা জ্বলেছিল, এখনো জ্বলছে। ক্যান্টিনে একা একা কিছুক্ষণ বসে রইল মন খারাপ করে। শেলি এসে পাশে বসলো, তারপর বলল, মন খারাপ করিস না। আমার মন খারাপের সময় শেষ। অনেকক্ষণ মন খারাপ সেলিব্রেশন করেছি, এখন আমি আমার খুশি সেলিব্রেট করব। তারপর তিয়াশা একে একে বার্গার, পিৎজা, ফুচকা, আইসক্রিম সব অর্ডার করলো। শেলি তিয়াশার কাণ্ড থেকে অবাক হয়ে যাচ্ছে, চোখ বড় বড় করে দেখছে। তুই ফার্স্ট থেকে থার্ডে এসেছিস, তাই সেলিব্রেশন করছিস? আর ইউ ম্যাড? না, আরাফ জিতেছে তাই। তো তাতে তোর কি? ও জিতলেই বা তোর কি লাভ? ও আর এখন তোর নেই, তুই ওকেও হারিয়েছিস, সাথে নিজের পজিশনও। আঙ্কেল আন্টির কথা ভাবলি না? তোর রেজাল্টে তারা কত কষ্ট পেয়েছে, আর আরাফ কতটা অকৃতজ্ঞ। ক্লাসে কিভাবে কথা বললো। চাইলে সব কিছু করা যায়। আমি চেষ্টা করছি, তাই পেরেছি। এখানে কারো কন্ট্রিবিউট নেই। এছাড়া আমি আর কি করতে পারতাম? পরের বার তার স্বপ্ন পূরণ করব, প্রমিস। আরাফ? জানি না, ও হয়তো আমার জীবন থেকে হারিয়ে গেছে, ওর জীবনে নতুন কেউ এসে পড়েছে। তবে এতে যদি ও ভালো থাকে তবে তাতেই আমি খুশি। যাই হোক, এখন এখানে কোনো স্যাড সং বাজবে না, এখানে শুধু খুশি সেলিব্রেশন হবে। ওদের সাথে ওদের কিছু ফ্রেন্ডও জয়েন দিয়েছে। ওরা একসাথে মজা করছে, সেলফি তুলছে। আরাফ দূর থেকে দেখছে। ও ভেবেই পায় না এমন একটা মুহূর্তে তিয়াশা এত নর্মাল কিভাবে পার্টি করছে বন্ধুদের সাথে। এখন তো ওর কেঁদে কেঁদে চোখের পানিতে বালিশ ভেজানোর কথা। আরাফ ওর আনন্দ পণ্ড করার জন্য এগিয়ে গেল। এক্সকিউজ মি, মিস তিয়াশা, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই। তার রেজাল্ট তো দিয়ে দিয়েছে, কি কথা ছিল ভুলে গিয়েছো? তিয়াশা বুঝতে পারলো আরাফ এখানে সিন ক্রিয়েট করতে চাইছে, তাই তিয়াশা বলল, ভালো রেজাল্ট করেছে, বাজি জিতেছো, তাই কংগ্রাচুলেশন। ভবিষ্যতে আরো ভালো করো এই উইশ করি। বাজির ব্যাপারটা আমাদের পার্সোনাল, এটা নিয়ে পরে কথা। আরাফ তিয়াশাকে বলতে না দিয়ে বলল, পার্সোনাল? নো, নাথিং ইজ পার্সোনাল। তুমি তোমার চ্যালেঞ্জে হেরে গেছো, তাই শর্ত অনুযায়ী তোমাকে আমি যা বলবো তুমি তাই করবে। আচ্ছা বলো, কি করতে হবে? আমাকে বিয়ে করতে হবে। ভয় পেলে? ভয় পেও না, আমাকে বিয়ে করতে বলবো না, জাস্ট প্রপোজ করবে। তুমি এসব কি বলছো? হ্যাঁ, এটাই করতে হবে, নয়তো ভাববো তুমি লুজার। তারপর তোমার কি করার পরিকল্পনা? সেটা আমি বুঝবো, তোমার কাজ তুমি করো। তিয়াশা মাথা নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ওর বন্ধুরা ওকে মানা করছে, কিন্তু তিয়াশা মনে মনে জিদ করে ফেলেছে, করবেই। যাকে সত্যি ভালোবাসে তাকে ভালোবাসার কথা বলতে সমস্যা কি? আরাফ যা খুশি করুক, ও দেখে ছাড়বে আরাফ কত দূর যেতে পারে। তিয়াশা মাথা উঁচু করে আরাফের দিকে তাকালো। আরাফ জোরে জোরে বলল, হ্যালো গাইস, তিয়াশা আমাকে কিছু একটা বলতে চাই, আমি চাই সেটা তোমরা সবাই শোনো। তিয়াশা আরাফের চোখের দিকে তাকিয়ে বলল, ভালোবাসার জন্য যদি এইটুকু বেহায়া না হতে পারি, একটু অপমান সহ্য করতে না পারি, তবে কেমন ভালোবাসা? কতটুকু ভালোবাসতে পেরেছি? তিয়াশার ঠোঁট কাঁপছে। কাঁপা কাঁপা কণ্ঠে আরাফের চোখের দিকে তাকিয়ে বলল, আরাফ, আমি তোমাকে ভালোবাসি। আরাফও তিয়াশার চোখের দিকে তাকিয়ে আছে। তিয়াশার চোখ ছলছল করছে। আরাফের এক মুহূর্তের জন্য মনে হলো তিয়াশার বলা ভালোবাসি কথাটার মধ্যে কোনো মিথ্যে নেই। তিয়াশার চোখের টলটলের জলের মধ্যে ডুবে যাচ্ছে। হঠাৎ ঘোর ভাঙল। তিয়াশা চোখ বন্ধ করতে চোখের পানি গাল বেয়ে নেমে গেল। আরাফ হঠাৎ উচ্চ শহরে হাসতে শুরু করলো। তিয়াশার মনে হচ্ছে ওর হাসিতে পুরো পৃথিবী কাঁপছে। আরাফ হঠাৎ হাসি থামিয়ে বলল, কি ভালোবাসো? সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ আরাফ বলে উঠল, তুমি আমাকে ভালোবাসো? আমাকে? নিজেকে কখনো দেখেছো? তোমার লেভেল দেখেছো? আমি আরাফ রায়হান, আমার আগে পিছে হাজার মেয়ে ঘুরে, আর তারা সবাই আমার স্ট্যাটাসের। তুমি একটা মিডিল ক্লাস মেয়ে। আমার ক্লাসের ছেলেরা তোমায় মিডিল রাস্তায় ছেড়ে দিবে, কিন্তু আমি তোমাকে আমার আশেপাশেও ঘেঁষতে দিব না। তোমার মতো মেয়েরা চেহারায় একটা ইনোসেন্ট ভাব করে রাখো সব সময়, যাতে করে আমার মতো ছেলেরা তোমাদের ট্র্যাপে পড়ে যায়, একদম ফেঁসে যায়। আর যখন ফেঁসে যাবে তখন চেহারার ইনোসেন্ট ভাব সরিয়ে আসল চেহারা সামনে এনে দাঁড় করাবে, কঠোরতর ব্যবহার করবে, তারপর বন্ধুদের গিয়ে বলবে আজকে এক গাধাকে ডাম্প করলাম। বাট আমি মোটেও সেই টাইপ না। আগে কি ছিলাম জানি না, বাট এখন আমি গাধা নই, আর আমাকে গাধা বানানোও যাবে না। তোমার সাথে বন্ধুত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ইনফ্যাক্ট তোমার সাথে দেখা হওয়াটা আমার জীবনের একটা অ্যাক্সিডেন্ট। এদিকে তিয়াশা
চুপ করে দাঁড়িয়ে আছে, হাতের মুঠো শক্ত করে দাঁড়িয়ে আছে। কেননা আজকে ওকে সব শুনতে হবে, কিছুতেই রিয়াক্ট করা যাবে না, শক্ত হতে হবে। এটাই তিয়াশার ভালোবাসার পরীক্ষা, একমাত্র এটাই আরাফকে মুক্তি দিতে পারে। আরাফ আবার বলতে শুরু করলো, দেখো, এখনো মুখটা ইনোসেন্ট করে রেখেছো, কোনো উত্তর দিচ্ছ না, কিন্তু আমি তো তোমায় রগে রগে চিনি। তোমাকে চিনার সেই সৌভাগ্য আমার হয়েছে। নিশ্চয়ই ভাবছো কি বলবে, কারণ এখন তো আর আমাকে গুন্ডা বেয়াদব বখাটে বলতে পারবে না। তুমি ভালো করেই জানো এগুলোর সাথে আমার নাম যায় না। আর পড়াশোনা নিয়ে বলবে, সে যোগ্যতাও এখন তোমার নেই। অনেক অহংকার ছিল না তো পড়াশোনা নিয়ে, কোথায় গেল সেগুলো? 3rd ক্লাস চিপ গার্ল আমাকে প্রপোজ করতে এসেছে, আমি বললাম আর তুমি মেনে নিলে? যাকে পাবে তাকেই ভালোবাসার কথা বলবে? তোমার কাছে এই ওয়ার্ডের কোনো দাম নেই, তার মানে এই নয় যে এই ওয়ার্ড তোমার মতো চিপ। আর কিছু বলবে? তিয়াশা শক্তভাবে বলল, তোমার মতো মেয়েকে আমি আর কি বলতে পারি? তোমার সাথে কথা বলা মানেই সময় নষ্ট করা, আমার এত ফালতু সময় নেই। তিয়াশা খুব ভালোভাবে বুঝতে পারছে আশেপাশের মানুষরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। তিয়াশা কোনো দিকে না তাকিয়ে সোজা চলে গেল। শেরি তিয়াশাকে ডাকতে ডাকতে পিছে পিছে গিয়ে আবার ফিরে এলো। আরাফাত, তুমি যা করলে খুব খারাপ করলে, এর জন্য তোমাকে পস্তাতে হবে। আরাফ কেন পস্তাবে? ও পস্তাবে না। পারাবি বলল, তোমার বন্ধুকেও পস্তাতে হবে, কারণ ও একটা স্বার্থপর বেঈমান। তিয়াশা ঘৃণা করেছে ওর জন্য, আর আজ তিয়াশার চেয়ে 7 নাম্বার বেশি পেয়ে সাপের পিছপা দেখেছে। বেঈমান। কি করেছে তিয়াস ওর জন্য? কিছু না। সেটা বুঝতে হলে মাথায় কিছু থাকতে হবে, সেটা তোমাদের আছে? গর্ব, স্টুপিড কোথাকার। শেলি তিয়াশাকে খুঁজতে চলে গেল। তিয়াশা দরজা নক করতে ওর মা দরজা খুলে দিলেন। তিয়াশা কিছু না বলে দ্রুত পায়ে ওপরে চলে গেল। তারপর বাথরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে বসে পড়ল। তিয়াশার বাবা ওর মাকে ফোন করে আগেই রেজাল্টের কথা জানিয়ে দিয়েছে। তিনি ভাবলেন রেজাল্ট খারাপ করেছে, তাই মন খারাপ, তাই তিনি তার তিয়াশার কাছে গেলেন না, একা ছেড়ে দিলেন। আরাফ তিয়াশাকে সবার সামনে অপমান করে কষ্ট পাচ্ছে, কিন্তু এমনটাই হওয়ার ছিল। সেদিন নিজেকে নিজেই প্রমিস করেছে, তিয়াশা যেভাবে ওকে অপমান করেছে ঠিক একভাবে ও তিয়াশার অহংকার চূর্ণ করে দিবে। তাই করেছে আজ ও জিতে গেছে। রাতে তিয়াশার মা খাবার নিয়ে তিয়াশার ঘরে এসে দেখে তিয়াশা বারান্দায় গালে হাত রেখে বসে আছে। তিনি তিয়াশার কাঁধে হাত রেখে বললেন, তুই এত বোকা কেন? হ্যাঁ, একবার পরীক্ষায় কম পেয়েছিস বলে না খেয়ে এভাবে বসে থাকবি? দিন দিন বাবার মতো তৈরি হচ্ছিস। এইবার খারাপ হয়েছে তো কি হয়েছে, সামনে আবার ভালো হবে, পরের বার তুই ফার্স্ট হবি, আমি বলছি। নে, এইবার খেয়ে নে। তিয়াশা আর কিছু না বলে চুপচাপ খেয়ে নিল। এদিকে আরাফের দাদি আরবকে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন। তার বিশ্বাসই হচ্ছে না তার এমন উড়নচণ্ডী নাতি এত ভালো রেজাল্ট করবে। অবশ্য অনেক পড়াশোনা করেছে ছেলেটা, তিনি দেখেছেন। হঠাৎ ফোন বেজে উঠলো। আরাফের বাবা ফোন করেছে। হ্যালো বাবা, কেমন আছো? আমার কথা রাখো, শুনলাম তুমি নাকি সেকেন্ড হয়েছো। জি বাবা। আরো শুনলাম এখন নাকি অনেক পরিবর্তন হয়ে গেছো। কে বলেছে? তুমি খুব ভালো করেই জানো তুমি দূরে থাকলেও তোমার টুকটাক খোঁজ রাখি। এখন নাকি রাতে বাইরে থাকো না, বন্ধুদের আড্ডায় কম যাও, কলেজে কাউকে বিরক্ত করো না, স্যারদের সাথে বেয়াদবি করো না, রেগুলার ক্লাস করো, পড়াশোনা করো। যাক, শুনে ভালো লাগলো। আমার ছেলেটা মানুষ হচ্ছে। এখন বলো, ভালো রেজাল্ট করেছো, কি চাও? সবকিছুই তো আছে, কি চাইবো? যা নেই তা চাইবে? আচ্ছা, পরে ভেবে বলো। নিজের খেয়াল রেখো, আমি কয়েকদিন পর আসছি। আচ্ছা রাখি, ভালো থেকো। রাত 2:38। হঠাৎ তিয়াশার ফোন বেজে উঠলো। রিসিভ করার আগেই কেটে গেল। আবার বাজতেই তিয়াশা ফোন রিসিভ করলো। হ্যালো শেলি, বল। এত রাতে কি মনে করে? দোস্ত, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তোকে একটা লিংক পাঠিয়েছি, চেক কর। তিয়াশা ফোন রেখে তাড়াতাড়ি শেলির পাঠানো লিঙ্কটা চেক করলো। শেলি আবার ফোন চেক করছে, কিন্তু সেদিকে তিয়াশার খেয়াল নেই। ফোন বেজেই চলেছে, আর তিয়াশার চোখ থেকে টপ টপ করে পানি উঠছে। ও শুধু ভাবছে আরাফ ওর সাথে এটা কি করে করতে পারলো, কি করে? কলেজে আরাফ যে সিন ক্রিয়েট করেছে সেটা কি যথেষ্ট ছিল না? এতটা ঘৃণা একটা মানুষ কিভাবে করতে পারে? আরাফ, তুমি এটা কি করে করতে পারলে? আমার ভালোবাসার এই মূল্য দিলে তুমি? ভেবেছিলাম তোমার রাগ কেটে গেছে, কিন্তু না। তিয়াশা আর কিছু ভাবতে পারছে না। বাবা জানতে পারলে কিয়ামত হয়ে যাবে। ভিডিওটা যেভাবে ভাইরাল হয়েছে কানে পৌঁছাতে সময় লাগবে না। লোকে জানলে কি বলবে, আমি কিভাবে মুখ দেখাবো? তিয়াশা আর কিছুই ভাবতে পারছে না।
ওর এই মুহূর্তে মরে যেতে ইচ্ছা করছে, কাঁদতেও পারছে না, কেমন যেন শক্ত হয়ে আছে। ভালোবাসার মানুষের আঘাত বুঝি এরকমই হয়। কলেজে আরাফ তিয়াশাকে যে অপমান করেছে তার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওর হেডলাইন, প্রিন্সিপালের দেমাকি মেয়েকে ইচ্ছে মতো ধুলো দিয়ে কলেজের সবচেয়ে মেধাবী স্মার্ট বয়। তিয়াশা চুপচাপ বসে আছে, কি করবে বুঝতে পারছে না। শেলিও বারবার ফোন করেই যাচ্ছে, ওর চিন্তা হচ্ছে মেয়েটা উল্টাপাল্টা কিছু করবে না তো। শেলি ভোর হতে তিয়াশার বাসায় চলে এলো। এতে এত সকালে শেলিকে দেখে তিয়াশার মা কিছুটা অবাক হয়ে যায়। শেলি, এত সকালে তুমি? সবকিছু ঠিক আছে তো? জি আন্টি, আসলে তিয়াশার সাথে আমার একটা জরুরি কাজ ছিল। তিয়াশা এত সকালে ওঠেনি সম্ভবত। আচ্ছা, আমি ডেকে দিচ্ছি। আমি যাচ্ছি। আচ্ছা, যাও। শেলি রুমের দরজা নক করতে তিয়াশার বুক কেঁপে উঠল। কি হতে পারে? বাবা নয় তো? এত সকালে সব জেনে গেল। শেলি দরজা ঠেলেই ঢুকে পড়ল। তিয়াশা শেলিকে দেখে স্বস্তির নিঃশ্বাস নিল। তিয়াশা, তুই ঠিক আছিস? তিয়াশা শেলিকে জড়িয়ে ধরল, তারপর কান্না শুরু করে দিল। আমি ঠিক নেই। আরাফ এটা কি করে করতে পারলো? আমার উপর ওর এত রাগ। তবে আমাকেই মেরে ফেলতো। এইভাবে আমার জন্য আমার পরিবারের মান সম্মান নিয়ে খেলার কি দরকার ছিল? আমি বাবাকে, মামুনিকে কি বলবো? আমি এখন কি করব? কাঁদিস না, কান্না বন্ধ কর। আরাফ একটা বেঈমান। ওর জন্য কি না করেছিস, আর ও তোর সাথে কি করলো? আমি সবাইকে ব্যাপারটা জানাই, দেখি কেউ কোনো সলিউশন দিতে পারে কিনা। তুই চিন্তা করিস না, বাড়িতে এই মুহূর্তে কিছু বলিস না। তিয়াশাকে সান্ত্বনা দিয়ে শেলি বের হয়ে গেল। বন্ধুদের বিষয়টা জানাতে হবে, ওরা যদি কোনো হেল্প করতে পারে। দুপুরবেলা তিয়াশা টেবিলে লাঞ্চ করছে, ওর মা ওকে জোর করে খাওয়াচ্ছে। তিয়াশার খাবার গলা দিয়ে নামছে না। এর মধ্যে তিয়াশার বাবা এসে পড়েছে। রাবেয়া গিয়ে দরজা খুলে দিল। বাবাকে দেখে তিয়াশার গলা শুকিয়ে গেছে, চেহারার রাগের রেখা স্পষ্ট। তিনি এসে ওর মেয়ের হাত থেকে খাবারের প্লেট নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। তিয়াশার বুঝতে বাকি নেই কি হতে চলেছে, বাবা সবটা জেনে ফেলেছে। তিয়াশার মা কিছুই বুঝতে পারলেন না তিয়াশার বাবার এমন ব্যবহারের কারণ কি। তিয়াশার মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? প্লেটটা এভাবে ফেলে দিলে কেন? তোমার আদরের মেয়েকে জিজ্ঞেস করো, কাকে এত আদর করে ভাত খাওয়াচ্ছ, যে কিনা আমাদের নাক কেটেছে। তারপর তিয়াশার দিকে এগিয়ে গিয়ে বলল, এই দিন দেখার জন্য তোকে বড় করেছি, এইভাবে বাবা মায়ের মুখে চুলকানি দিতে বিবেকে বাঁধলো না? কেন কেন? কি কমতি ছিল আমাদের ভালোবাসার, যার প্রতিদান এভাবে দিলি? বাবা, আমি... চুপ, একদম চুপ। নাক ফাড়ি এখানে নিশ্চিন্তে বসে আছিস? বেয়াদব বেহায়া মেয়ে। তিয়াশার মা বলল, কি করেছে ও? এভাবে কেন বকছো? তো কি করবে তোমার এই গুণধর মেয়েকে? কি করেছে বলবে তো? দেখো, ভিডিওটা ভালো করে দেখো। তোমার মেয়ে রাতারাতি সেলিব্রিটি হয়ে গেছে। তিয়াশার মা পুরো ভিডিওটা দেখে তিয়াশাকে বলল, কি এসব? তিয়াশা মাথা নিচু করে আছে। তিয়াশার বাবা হুঙ্কা দিয়ে বলল, মাথা নিচু করে রাখলে হবে না, তোমার মায়ের কথার জবাব দাও। কি এসব? কালকে তো রেজাল্ট খারাপ করে আমাকে বড় বড় লেকচার দিয়েছিলে, আজ কি বলবে? এইগুলো কোনো ব্যাপার না, এইসব এখানকার দিনের ফ্যাশন, এটাই বলবে তো? স্ত্রীকা, বলছিলাম ও ভালো ছেলে নয়, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। কথা শুনুন, দেখলে কি করলো তোমার সাথে? মান সম্মান আর কিছুই রইল না। ইমতিয়াজ সাহেব রাগে গজগজ করতে করতে উপরে চলে গেল। তিয়াশা মা অত্যন্ত ঠান্ডা মানুষ, যথেষ্ট বুদ্ধিমতী। তিয়াশার বাবা যেতেই তিনি তিয়াশাকে জিজ্ঞেস করলেন, এটাই তবে মন খারাপের কারণ? আর এসব কি হচ্ছে, কেন হচ্ছে? তুই আমার কাছ থেকে কি কি লুকিয়েছিস? সবকিছু আমাকে খুলে বল। তিয়াশা ওর মাকে সবকিছু খুলে পড়ল। আরাফের প্রপোজ, তিয়াশার রিজেক্ট, চ্যালেঞ্জ, আরাফের বদলে যাওয়া, তিয়াশার আরাফের সম্পর্কের অবনতি, পরীক্ষা, বিয়ে বাড়ি, রেজাল্টের পর ক্যান্টিনে যা যা হয়েছিল সবকিছু খুলে বলল। এত কিছু ঘটে গেছে আর আমি কিছুই জানি না। তুই যা করেছিস আরাফের ভালোর জন্য করেছিস, তবে এতে ভুল ছিল, মিথ্যে ছিল। তুই ওকে অনেক কষ্ট দিয়েছিস, তবে আরাফ যা করেছে অন্যায় করেছে, এটা ঠিক করেনি। আমার তো বিশ্বাসই হচ্ছে না আরাফ এমন ছেলে, এমন কিছু করতে পারে। কিন্তু এটাই সত্যি, এমনটাই হয়েছে। ঘৃণা ওকে অন্ধ করে দিয়েছে। তিয়াশা বাবার ফোন বেজিয়ে চলেছে, একের পর এক ফোন করেছে, মেয়ের ভিডিও নিয়ে কথা বলছে। পরিচিতি পরিজন, বন্ধু বান্ধব, কলেজ স্টাফ, কলেজ ব্যবস্থাপনা, কলেজ প্রশাসন, সবাই ওদের জন্য কলেজের বদনাম হয়ে গেছে। তিয়াশার মাকেও কয়েকজন পরিচিত ফোন করেছে, বিভিন্ন কথা জিজ্ঞেস করছে।
কয়েকজন প্রতিবেশীও এসেছিল। তিয়াশার ফোনেও কিছুক্ষণ আগে ফোনের পর ফোন এসেই চলেছে, তাই ফোন বন্ধ করে রেখেছে। তিয়াশার মা ওর বাবাকে খাওয়ার জন্য ডাকছে। তিনি রাগান্বিত হয়ে বলেন, এই অবস্থায় আমার গলা দিয়ে ভাত নামবে? তোমার মেয়ে বাসা থেকে বের হওয়ার মুখ রেখেছে? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। সবাই ফোন করে ফালতু আজে বাজে প্রশ্ন করছে, আর আমাকে তার উত্তর দিতে হচ্ছে। এসব তোমার জন্য। তুমি লাই দিয়ে দিয়ে মেয়েটাকে মাথায় তুলে রেখেছো। বলেছিলাম এত লাই দিও না। কোন শব্দ আমার? হ্যাঁ, তোমার। ইমতিয়াজ সাহেব আর কিছু না বলে চলে গেল। তিয়াশার প্রচন্ড রাগ হচ্ছে। ইমতিয়াজ সাহেব সারা রাত ঘুমাতে পারেনি, ছটফট করছে। ইমতিয়াজ চোখের পাতা এক করতে পারেনি। তিয়াশাও এপাশ ওপাশ করছে। কি থেকে কি হয়ে গেল? আমার জন্য সব হয়েছে। আমার জন্য বাবার সম্মানের হানি হয়েছে। আজ পর্যন্ত কেউ বাবাকে কথা শোনাতে পারেনি, আজ আমার জন্য কথা শুনতে হচ্ছে। আরাফের মাথা ভার হয়ে আছে, সারা রাত ঘুমাতে পারেনি। গত দুদিন ধরে যা হচ্ছে তাতে ঘুমানো তো দূরে থাক, রিল্যাক্সে বসা যায় না। বাগানে পায়চারি করতে করতে সিগারেট ধরালো। সিগারেটে এক টান দিয়ে তিয়াশাকে দেখলো। তিয়াশার মুখ লাল হয়ে আছে, বোঝা যাচ্ছে প্রচন্ড রেগে আছে। তিয়াশা আরাফের সামনে এসে কিছু না বলে ঠাস করে থাপ্পড় মেরে দিল গালে। আরাফ গাল ধরে অবাক হয়ে তিয়াশার দিকে তাকিয়ে রইল, তারপর কলার ধরে বলল, আমার লাইফ জ্বালিয়ে পুড়িয়ে মনের সুখে সিগারেট টানছো? এত রাগ, এত ঘৃণা! একটা মানুষকে এতটা ঘৃণা কি করে করতে পারে? এতটাই যখন অপছন্দ, তাহলে এক কাজ করো, ব্যাগ থেকে ছুরি বের করে আরাফের হাতে দিয়ে জোর করে নিজের গলায় ধরলো, তারপর বলল, টান দাও। তোমার এক টানে আমার শরীর থেকে মাথা আলাদা হয়ে যাবে, আর তোমার জ্বালা মিটে যাবে। কি হলো, নাও। তিয়াশা, কি করছো? লেগে যাবে তো। তুমি ভুল বুঝছো আমায়। ঘৃণা করি তোমায়। তিয়াশা, আমার কথা তো শোনো। তিয়াশা কিছু বলতে না দিয়ে চলে গেল। আরাফ তিয়াশা চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আরাফের ফোনটা বেজে উঠলো। ফোন রিসিভ করতে কেউ একজন বলল, কাজ হয়ে গেছে, চলে আয়। আরাফ বলল, ওকে, আমি তিয়াশাকে নিয়ে কিছুক্ষণের মধ্যেই আসছি। তিয়াশা আরাফের বাসা থেকে এসে আর রুম থেকে বের হয়নি, দরজা বন্ধ করে বসে আছে। ওর প্রচন্ড রাগ হচ্ছে। ফোনটা বেজে উঠতে হাতে নিয়ে দেখলো আননোন নাম্বার থেকে ফোন। রিসিভ করতেই, তিয়াশা, আমি তোমার বাসার বাইরে দাঁড়িয়ে আছি, এখনই বাইরে আসো। আমি আসতে পারবো না। দেখো, আমি যদি এখন তোমার বাসার ভিতর যাই তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে, তাই আমি ভিতরে যেতে চাই না। কিন্তু তুমি যদি বের না হও তাহলে। ওকে, আমি আসছি। তিয়াশা চায় না আরাফের জন্য বাসায় আর কোনো অশান্তি হোক। এমনিতেই অনেক কিছু ঘটে গেছে, বাসায় পরিবেশ গরম। কি হয়েছে? তুমি হঠাৎ? গাড়িতে বসো। কি? গাড়িতে কেন উঠবো? আমার সাথে তোমাকে যেতে হবে। আমি তোমার সাথে কোথাও যাচ্ছি না, বুঝতে পেরেছো? আমার সাথে তোমাকে যেতে হবে, না গেলে অনেক কিছু তোমার অজানা থেকে যাবে। যদি সবকিছু জানতে চাও তবে আমার সাথে চলো। যা জানার এখানেই বলো, আমি কোথাও যেতে পারবো না। না গেলে বুঝতে পারবে না। তিয়াশা কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, চলো। তিয়াশা গাড়িতে বসে মামুনিকে মেসেজ করে দিল। তিয়াশা পুরো রাস্তায় চুপচাপ বসেছিল। আরাফ কয়েকবার ওকে আর চোখে দেখলো। চোখের নিচে কালি পড়ে আছে, চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। আরাফ একটা ফ্যাক্টরির সামনে গাড়ি থামলো। বেশ পুরনো, নিরিবিলি জায়গা। তিয়াশা নেমে বলল, এখানে তুমি আমায় কি দেখাতে এনেছো? এটা তো একটা ফ্যাক্টরি, তাও বন্ধ মনে হচ্ছে। এটা বন্ধ হয়ে যাওয়ার পর বাবা কিনে নিয়েছে, এখনো চালু করেনি। তো আমরা এখানে কি করছি? ফ্যাক্টরি মেরামত না চালুর উদ্বোধন করতে আসছি। ভিতরে গেলেই বুঝতে পারবে। তিয়াশার কিছুটা ভয় লাগছে। এমন নিরিবিলি জায়গা, ব্যাপারটা ওর ভালো লাগছে না। আরাফকে যদিও যথেষ্ট বিশ্বাস করে, কিন্তু কিছুদিনের ঘটনায় ওকে আর আগের মতো বিশ্বাস করতে পারে না। তাই তিয়াশা ভেতরে না যাওয়াই ভালো মনে করলো। তাই বলল, দেখো, যা বলার এখানেই বলো, যা দেখার এখানেই দেখাও, আমি ভেতরে যাব না। আরাফ তিয়াশার ভয়ত চেহারা দেখে বুঝতে পারলো তিয়াশা ভেতরে যেতে ভয় পাচ্ছে। তাই বলল, তুমি কি ভয় পাচ্ছ? তুমি আমাকে যতটা খারাপ ভাবো আমি ততটাও খারাপ নই। কে বললো আমি ভয় পাচ্ছি? তুমি বলবে, তারপর আমি বুঝবো যে তুমি ভয় পাচ্ছ। আমি তোমাকে বুঝতে পারি, হয়তো সবটুকু পারি না, তবে একটু হলেও বুঝতে পারি। আমি ভয় পাচ্ছি না। তিয়াশার অবস্থা থেকে আরাফের হাসি পাচ্ছে, ভয়ে কুকড়ে যাচ্ছে। আরাফ মাথা নিচু করে মুখ চেপে হাসছে, যাতে তিয়াশা না দেখে। ব্যাপারটা তিয়াশার চোখ এড়ালো না। হাসি পাচ্ছে না, এইভাবে না হেসে ভালোভাবে হাসো, নয়তো হাসি আটকে রাখার জন্য মরে যাবে। আরাফ এবার হা হা করে উচ্চস্বরে হাসলো। জঘন্য হাসি। আমার সবকিছুই তো জঘন্য। এবার যাওয়া যাক। আমি যাচ্ছি। যদি তোমার মনে হয় যে আমাকে বিশ্বাস করা যায় তবে এসো। আরাফ ভেতরে চলে গেল। তিয়াশা দাঁড়িয়ে আছে, যাবে কিনা ভাবছে। তারপর বাবা দেখায় যাক ভিতরে কি আছে। কি দেখাবে, আল্লাহ ভরসা। দোয়া পড়তে পড়তে ভেতরে ঢুকলো। ফ্যাক্টরির ভেতরে ঢুকে দেখে 4 থেকে 5 জন ছেলে দাঁড়িয়ে আছে। আরাফ ওদের সামনে গিয়ে দাঁড়ালো। আরাফ একবার পিছে ঘুরে তাকিয়ে দেখে নিল তিয়াশা আসছে কিনা।
তারপর ওদের সাথে কথা বলে ব্যস্ত হয়ে পড়লো। নিচে কিছু একটা পড়ে আছে, কিছু না, একটা মানুষ হাত পা দড়ি দিয়ে বেঁধে ফেলে রেখেছে, চোখ মুখ বাঁধা, মানুষটা ছটফট করছে। তিয়াশা দৌড়ে আরাফের পিছনে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, কি হচ্ছে এখানে? আর এটা কে? এইভাবে ফেলে রেখেছো কেন? আরাফ কিছু না বলে বন্ধুর হাত থেকে হকি ব্যাটটি নিল, তারপর পাগলের মতো শরীরের সমস্ত শক্তি দিয়ে মারতে লাগলো। আর মানুষটা ব্যথায় গঙ্গা করতে লাগলো, হাত পা শরীর নাড়াচ্ছে। তিয়াশা দেখতে পারছে না। আরাফ থামো, কি করছো? ওকে মারছো কেন? তোমরা ওকে থামাচ্ছ না কেন? ওরা কিছুই বুঝছে না, আরাফও থামছে না। তিয়াশা কি করবে বুঝতে পারছে না। আরাফের চোখ মুখ লাল হয়ে আছে, সারা শরীর রাগে কাঁপছে, ভয়ঙ্কর লাগছে। তিয়াশা আরাফের রূপটা কখনোই দেখেনি। তিয়াশার খুব ভয় লাগছে আরাফকে, কি করবে বুঝতে পারছে না। লোকটা তো মরে যাবে। তিয়াশা আর না পেরে আরাফকে পিছু থেকে যতটা পারলো শক্তি দিয়ে আঁকড়ে ধরলো। আরাফ প্লিজ থামো, প্লিজ থামো। আরাফ থেমে গেল, হাত থেকে ব্যাট ফেলে দিল, তারপর হাঁপাতে লাগলো। সাজ্জাদ, ওর মুখ খোল, দেখি শালা কি বলে। সাজ্জাদ চোখ মুখ খুলে দিতে তিয়াশা পুরো চেহারা দেখে নিল। অভি? হ্যাঁ অভি, এই অভি সবকিছু করেছে। ওই আড়াল থেকে ভিডিও করেছে, তারপর ভাইরাল করেছে। তুই কি ভেবেছিস তোকে আমি খুঁজে বের করতে পারবো না? তুই চিনিস না আমাকে, আমার সাথে টক্কর দিতে আসছিস। তুই জানিস না আমার সোর্স সম্পর্কে। না ভেবেছিস আমি বদলে গেছি, তাই এখন আর কিছু বলবো না, যা খুশি করে বেড়াবি। আমি বদলে গেলেও আমার রক্ত থেকে সবকিছু মুছে যায়নি, জানিসই তো আমার হাত কতটা সই। বলেই একটা লাথি মারলো। আমায় মাফ করে দিন, আমি আর কখনো এইসব করব না। ভাই আমাকে ছেড়ে দিন। তিয়াশা আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, প্লিজ। ভুল? এটা ভুল? তুমি এটা কি করে করতে পারলে? তার চেয়ে আমার মেরে ফেলতে এইভাবে প্রতিশোধ নিলে, আমার পরিবারকে সবার কাছে ছোট করে। আমি তোমায় রিজেক্ট করেছি, তাই তুমি কি মানুষ? তোমার মতো ছেলেকে আমি কেন? তুমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নও, যার মন মানসিকতা এতটা চিপ চিপ। আরাফ বুঝতে পারলো অভি তিয়াশাকে প্রপোজ করেছিল, তাই আবার পিটাতে শুরু করলো। তোর এত বড় সাহস! এরপর যদি তোকে তিয়াশার আশপাশে দেখি, তোকে কেটে টুকরো টুকরো করে এমন জায়গায় গুম করব, কেউ খোঁজ পাবে না, মনে রাখিস। আমি আর কখনো তিয়াশার আশেপাশে যাব না, ওর দিকে তাকাবো না, আমায় ছেড়ে দিন। ফারাবি ল্যাপটপ এগিয়ে দিল। ধর, ভিডিও সমস্ত সাইট থেকে ডিলিট কর। অভি কিছুক্ষণ ল্যাপটপ কাজ করে বলল, আমি সব সাইট থেকে ভিডিও ডিলিট করে দিয়েছি। তারপর আরাফ বলল, ওকে হসপিটালে অ্যাডমিট করে দিস, আমি তিয়াশাকে পৌঁছে দিয়ে তোদের সাথে মিট করব। আরাফ আর তিয়াশা পাশাপাশি গাড়িতে বসে আছে। আরাফের হাত লাল হয়ে গিয়েছে, সমস্ত শক্তি দিয়ে মন মতো পিটিয়েছে, হাত ব্যথা করছে, তাই সেই হাতেই ড্রাইভ করছে। তোমার হাত তো দেখছি ছিলে গেছে। তাতে কি, মন মতো পিটিয়েছি। এইভাবে আর কতজনকে পিটিয়েছো? সত্যি বলতে প্রচুর, হিসাব রাখিনি। তোমার উপর দায় পড়েছে ভিডিও ভাইরাল করার, তাই এত রাগ হয়েছে, তাই না? আরাফ তিয়াশার দিকে তাকিয়ে বলল, তুমি সব এভাবে কথা বলো কেন? আমি এসব তোমার জন্য করেছি। এখন হয়তো আমাদের মধ্যে অনেক সমস্যা, কেউ কাউকে সহ্য করতে পারি না, কিন্তু একটা সময়, যাই হোক, তোমার যা খুশি মনে হয় ভাবো। আরাফ তিয়াশার বাসার সামনে দাঁড় করালো। তিয়াশা বের হতে আরাফ বলল, আমায় যতটা খারাপ ভাবো আমি ততটা খারাপ নই। তিয়াশা বলল, কিন্তু এইসব তোমার জন্য হয়েছে, আমি তোমাকেই দায়ী মনে করি। তুমি সুযোগ দিয়েছো এইসব করার। বলেই তিয়াশা চলে গেল। তিয়াশা বাসায় গিয়ে ওর মাকে সব খুলে বলল। আমিও বলি, ও তো এমন ছেলে নয়, কি করে করলো? যাই হোক, তুই আর ওর উপর রাগ করে থাকিস না। তুমি হয়তো ভুলে যাচ্ছ এইসব ওর জন্য হয়েছে। তিয়াশা নিজের রুমে চলে গেল। পরের দিন আরাফ আর ওর বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে নিজের বাসায়। ওয়াচম্যান এসে একটা খাম দিয়ে গেল, কলেজ থেকে এসেছে। ফারাবি খাম খুলে পড়ে দেখলো। আরাফ, তোকে রাস্টিকেট করা হয়েছে। কি? আমাকে দেখা। দেখে ওর মুখে থেকে একটা উচ্চ শব্দ উচ্চারিত হলো। তিয়াশা? তিয়াশার বাবা গম্ভীর মুখে চা খাচ্ছেন। তিয়াশা মাথা নিচু করে বসে আছে, মাঝে মাঝে চোখের কোণা দিয়ে বাবাকে দেখছে। বুঝতে পারছে না বাবা আবার নতুন করে কি বলতে চায়, কি সিদ্ধান্ত নিয়েছে। কলেজ থেকে বহিষ্কার করার কথা সকালে বলেছে, তাহলে সন্ধ্যেবেলা কি বলতে ডেকেছে? তিয়াশা না পেরে মায়ের দিকে তাকালো। মায়ের চেহারা চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে কি মাও কিছু জানে না? তিয়াশার মা ইশারা জানালেন তিনি কিছুই জানান না। তিয়াশার বাবা মুখ তুলে বললেন, আমার তোমার ছোট মামার সঙ্গে কথা হয়েছে, ও কিছুদিনের মধ্যেই সব ব্যবস্থা করে ফেলবে। খুব শিগগিরই তোমার ভিসা চলে আসবে, অস্ট্রেলিয়া যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। তিয়াশার মা বিস্মিত কণ্ঠে বললেন, অস্ট্রেলিয়া? কই, আমাকে তো কিছু জানাওনি। তুমি হুটহাট করে এমন একটা ডিসিশন নিয়ে নিলে আর আমাকে জানানোর প্রয়োজন মনে করনি? না, মনে করিনি।
তোমরা মা মেয়ে মিলে যা করেছো তার উপর কথা বলছো কোন মুখে? কলেজ থেকে বেহায়াপনার জন্য বহিষ্কার করা হয়েছে তোমার মেয়েকে। এই মেয়েকে এখন ঘরের খুঁটি বানিয়ে রাখবো। তাই বলে অস্ট্রেলিয়া? অন্য কলেজেও তো ভর্তি করা যেত। না, ওকে আর এখানে থাকতে হবে না। ওর জন্য অনেক নাকানিচুমনি খেয়েছি। আর নয়, অস্ট্রেলিয়া গিয়ে পড়াশোনা শুরু করবো। সব পিছিয়ে ফেলে নতুন ভাবে শুরু করবো। চুপ করো, আমি তোমাকে জিজ্ঞেস করেছি, আমি আমার ডিসিশন তোমাকে জানিয়েছি, তুমি তৈরি থাকবে। আমার একমাত্র মেয়ে, ওকে এত দূরে রেখে আমরা কিভাবে থাকবো ভেবে দেখেছো? মেয়েকে শাসন করতে পারোনি, আর এখন দরদ উচলে উঠছে। আমার শেষ কথা, ও আর এখানে থাকতে পারবে না, ওকে যেতেই হবে। বলে তিনি উঠে চলে গেল। তিয়াশা মায়ের দিকে করুণ চোখে তাকিয়ে রইল, আর ওর মা ওর মাথায় হাত রেখে বলল, ভাবিস না, আমি দেখছি কি করা যায়, তোকে কোথাও যেতে দেব না। তিয়াশার বাবা সকালে কলেজে যাওয়ার পর তিয়াশা আরাফের বাসায় গেল। গিয়ে দেখলো আরাফ বসে বসে মদ কিনছে। তিয়াশার সামনে গিয়ে দাঁড়ালো। তিয়াশাকে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। তুমি এখানে কেন এসেছো? তামাশা দেখতে? দেখো এখানে তামাশাই হচ্ছে। আমি তো খারাপ, কিন্তু তুমি তো আমার চেয়েও নিকৃষ্ট। চালবাজ মেয়ে। শান্তি হয়েছে তোমার? আরাফ, তুমি আমায় এইসব কেন বলছো? কি করেছি আমি? আবার নাটক করছো? আমি কি নাটক সিনেমার দোকান দিয়েছি? একদম নাটক করবে না। তোমার মতো ধুরন্ধর মিথ্যাবাদী মেয়ে আমি আর একটাও দেখিনি। এতটা নির্লজ্জ কি করে হতে পারলে? কোন মুখে এখানে এসেছো? আরাফ, তুমি ভাবছো আমি তোমার বহিষ্কারের জন্য দায়ী? এতে ভাবার কি আছে? যেটা সত্যি সেটাই বিশ্বাস করি। তোমার বাবার সেই ক্ষমতা আছে, আর তোমার বাবাও আমাকে পছন্দ করে না। তিনি তো কবে থেকেই সুযোগ খুঁজছিলেন। আজ মেয়ে মুখ ফুটে বলেছে, তাতেই ব্যাস হয়ে গেল। তোমার বাবা তো তোমার মতোই হবে। আরাফ, আমার বাবা সম্পর্কে একটা বাজে কথা বলবে না। কে বলতে গিয়েছে? আমি গিয়েছি তোমার কাছে? তুমি যেচে এসেছো, আমার পিছু কেন ছাড়ছো না? নাও গেট লস। তোমার মুখ যেন আর না দেখি। ঠিক আছে, দেখাবো না আর আমার মুখ। কোনো দিন তোমায় আর দেখতে হবে না আমার মুখ। শান্তি, ভালো থেকো। তিয়াশার খুব কষ্ট হচ্ছে। আরাফ ওর সম্পর্কে এমনটা কি করে ভাবতে পারলো? ও এসেছিল আরাফকে বলতে বাবা ওকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেবে, থাকবে না আর এখানে চলে যাব। তারপর থেকো তুমি, একাই ভালো থেকো। বাবা চায় না আমি এখানে থাকি, তুমিও চাও না। তিয়াশা শেলিকে সবটা জানালো, তারপর বলল, আমি আর থাকবো না এখানে, চলে যাব। তিয়াশা, পাগলামো করিস না, রাগের বশে হুটহাট সিদ্ধান্ত নিস না। তুই আরাফকে সব খুলে বল। আমি ভেবেচিন্তেই বলছি, আর ওকেও আমার কিচ্ছু বলার নেই। শেলি পারাবিকে কলেজে দেখিয়ে বলল, আমাকে আরাফের বাসার ঠিকানাটা দিন তো। কেন? ওর বাড়ির ঠিকানা দিয়ে কি করবে? ওর বাড়িতে ভাঙতে যাব, দিন ঠিকানাটা দিন। ফাজলামো করছো কেন? আর যাই হোক, ওর বাড়ির ঠিকানা আমি তোমায় দিব না। ঠিক আছে, আমি জোগাড় করে নেব। হয়তো একটু কষ্ট করতে হবে, তবে জোগাড় তো আমি করবই। ওর সাথে আমার বোঝাপড়া আছে। কিসের? আপনাকে বলতে বাধ্য নই, তবে যদি নিয়ে যান তবে জানাতে পারি। ঠিক আছে, কিন্তু যদি কোনো ঝামেলা করো তবে কিন্তু ভালো হবে না। এমনিতেই আপসেট। খবরদার, হুমকি দিবেন না। যদি নিয়ে যেতে চান তবে চলুন, নয়তো আমিও অন্য রাস্তা। ঠিক আছে, চলো। এদিকে শেলি আরাফের সামনে গিয়ে বলা শুরু করলো, কিসের এত অহংকার তোমার নিজেকে নিয়ে? তোমার তো তিয়াশাকে নিয়ে গিয়ে অহংকার করা উচিত ছিল। তোমার ভালোবেসে সর্বস্ব ত্যাগ করেছে, নিজের খুশি তোমার ঝুলিতে ঠেলে দিয়েছে, তোমার জীবনটা সাজিয়ে দিয়েছে। আরাফ কিছুই বুঝতে পারছে না কি বলছে শেলি। আর ভালোবাসা? তিয়াশা ওকে ভালোবাসে। পারাবে বলল, বাহ, আবারও নতুন খেলা খেলছে তিয়াস, তাও সেলিকে দিয়ে। শাট আপ! তিয়াশাকে বাজে কথা বলবে না। আমি এখানে এসেছি সেটা তিয়াশা জানে না, আর তোমাদের মতো বন্ধু আমি ওর নই। তোমরা সব সময় আরাফকে তিয়াশার সম্পর্কে ভুল বুঝিয়ে এসেছো, ভুল পরামর্শ দিয়েছো, আর তিয়াশাকে আরাফ তুমি যা নয় তা বলে অপমান করেছো। তুমি বলেছিলে না তুমি তিয়াশাকে ভালোবেসেছিলে, কিন্তু না, ভালো তো তোমায় তিয়াশা বেসেছিল, আর আজও বাসে। তিয়াশা আমায় কোনোদিন ভালোবাসেনি। আচ্ছা, তোমাকে একটা নষ্ট ছেলে থেকে ভদ্র ছেলে কে বানিয়েছে? তুমি ওর সাথে মিশতে এটা জানার পরও তিয়াশার বাবা তিয়াশার সাথে অনেক রাগারাগি করেছে। তিয়াশা তোমাকে অনেকবার ডিফেন্স করেছে, তোমাকে ভালোবাসে এটাও সাহস করে জানিয়েছিল। আর এটা জানার পর স্যার আরও রেগে যায়, কিন্তু তিয়াশা হাল ছাড়েনি। তাই স্যার ওকে শর্ত দিয়েছে, তুমি যদি বদলে যাও, ভালোভাবে পড়াশোনা করো, তবেই তিনি রাজি। তিয়াশা তোমাকে বলেছিল পরিবর্তন হতে, কিন্তু তুমি মানোনি। আর কলেজের সবাই তোমার সামনে সাহস না পেলেও
তিয়াশাকে তোমায় নিয়ে অনেক আজে বাজে কথা বলতো। কেউ তোমায় সম্মান করে না। ওর ভালোবাসার মানুষকে কেউ খারাপ বলবে, এটা ও কি করে সহ্য করতো বলো তো? তাই ওর কাছে তোমাকে ঠিক করার একটা উপায় ছিল, তোমাকে হার্ট করা। তারপর তোমার পরীক্ষা খারাপ হয়েছে জেনে তোমার খুশির জন্য শেষের পরীক্ষা অর্ধেক দিয়েই চলে গিয়েছিল। রেজাল্টের দিন স্যার যখন ওকে ডেকে বলেছিল তুমি ভালো করেছো, তখন ওর খুশি কে দেখে? নিজের বাবার কাছে খারাপ রেজাল্টের জন্য ঝাড়ি খেয়েছে, সেটাও কিছু মনে রাখেনি। আমাদের সবাইকে এই খুশিতেই ট্রিট দিয়েছিল, আর তুমি সিনক্রেট করলে। তারপর তো সবার সামনেই তোমার। আর বহিষ্কারের ব্যাপারটা, ও ওর বাবার কাছে গিয়ে বলেছে, বাবা তুমি আমাকে আর আরাফকে কলেজ থেকে বহিষ্কার করে দাও। না, তুমি ওর বহিষ্কারের ব্যবস্থা করছো। মানে তিয়াশা? হ্যাঁ, কলেজ কমিটি তোমাদের দুজনকেই বহিষ্কার করেছে, ওর বাবা কিছু করেনি। ওর বাবাকে উল্টো অপদস্থ হতে হয়েছে, তাই তিনি রাগে তিয়াশাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিয়েছেন। তিয়াশাও তোমার উপর অভিমান করে চলে যাওয়ার জন্য রাজি হয়েছে। না। আরাফ মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ল। ও কিছুই ভাবতে পারছে না। আমার জন্য মেয়েটা কত কিছু করেছে, আর আমি না, আমার ভুলের জন্য আমি আমাদের ভালোবাসাকে হারাতে দিতে পারবো না। আরাফ দেয়াল টপকে বারান্দা দিয়ে তিয়াশার রুমে ঢুকলো। তিয়াশা ঘুমাচ্ছে। টি শার্ট কিছুটা উপরে উঠে যাওয়ায় তিয়াশার ফর্সা পেটটা বের হয়েছে। আরাফ এক হাত দিয়ে চোখ ঢেকে আস্তে আস্তে তিয়াশাকে ডাকছে। তিয়াশার চোখ খুলে কাউকে বসে থাকতে দেখে হুড়মুড় করে উঠে বসলো। তারপর চোখের উপর থেকে হাত সরিয়ে বলল, তুমি? হ্যাঁ আমি। চোখ এক হাত দিয়ে ঢেকে রেখেছো কেন? কারণ তোমার ফর্সা পেট আমার দিকে উকি দিয়ে আছে তাই। তিয়াশা কিছুটা লজ্জা পেল। তারপর পোশাক ঠিক করে বলল, কেন এসেছো? শুনলাম তুমি নাকি অস্ট্রেলিয়া চলে যাচ্ছ। তো তো কিছু না, তোমাকে বিদায় জানাতে এলাম। ভালোই, এখন আমরা একে অপরকে সহ্য করতে পারি না, কিন্তু একটা সময় তো আমরা ভালো বন্ধু ছিলাম। তিয়াশার রাগ হচ্ছে আর মনে মনে ভাবছে ও আমাকে বিদায় জানাতে এসেছে, আর আমি ভাবলাম আমিও না এসব কেন ভাবি। হয়ে গেছে বিদায় জানানো? না, এখনো হয়নি। এভাবে কেউ কাউকে বিদায় দেয়? তো কিভাবে দেয়? অনুষ্ঠান করে? হ্যাঁ একদম ঠিক বলেছো। দেখো না কলেজে কারো বিদায় হলো অনুষ্ঠান করে। যাও, আমার যাওয়ার খুশিতে বন্ধুদের সাথে পার্টি করো। বলছো, তুমি যখন বলছো আমি মানা করতে পারি? আরাফ ফোন বের করে কাকে যেন ফোন করে বলছে, কালকে সকাল 10টায় আমার বাসায় ছোটখাটো ফ্রেন্ডস পার্টি হবে, সব ব্যবস্থা করুন। তিয়াশা ওর কর্মকাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছে। ও চলে যাচ্ছে আর আরাফের কোনো ফিলিংসই নেই, এতটা বদলে গেল। তুমিও আমন্ত্রিত পার্টিতে সকাল 10টায় চলে এসো। কখনোই না। আরাফ মুচকি হাসি দিয়ে বলল, তুমি আসবে? তারপর যেভাবে এসেছিল চলে গেল। তিয়াশা বসে আছে। তিয়াশা কালো লেহেঙ্গা পরে হাঁটছে, দু হাত দিয়ে ধরে ধরে হাঁটছে। যদিও আরাফের বাসায় ফ্লোর যথেষ্ট পরিষ্কার, তবুও কেন জানি ওর ছেড়ে হাঁটতে ইচ্ছা করছে না। তিয়াশা আসবে না বলেও চলে এসেছে। শেলি ওকে অনেক কষ্ট করে রাজি করিয়েছে, বলেছে, তুই কেন যাবি না? আরাফ কি করতে চাইছে সেটা দেখা উচিত। আর ও যদি তোর যাওয়ার খুশি সেলিব্রেট করতে পারে, তবে তুই কেন পারবি না খুশি থাকতে? তোকে দেখাতেই হবে তুইও ওকে ছাড়া ভালো আছিস, আর ভালো থাকবি। ছেলের কথাই এসেছে, তবে এখন ওর মনে হচ্ছে আসাটা উচিত হয়নি। আরাফ তিয়াশাকে খুঁজছে, এখন আসছে না কেন? এই সব ভাবতেই শেলিকে দেখলো। শেলি এগিয়ে এসে বলল, তিয়াশা এসে পড়েছে। তিয়াশা শেলিকে খুঁজছে। মেয়েটা ওকে একা রেখে কোথায় গেল? তিয়াশার বিরক্ত লাগছে, মনে হচ্ছে আজ ওর বিয়ে, সেজেগুজে বিয়ে করতে এসেছে। শেলিটাও না জোর করে গর্জিয়াস মেকআপ করিয়ে দিল, সাথেই লেহেঙ্গা। উফ, কি হলো মিস, এত বিরক্তি ফিল করছো কেন? তিয়াশা পিছিয়ে ঘুরেই আরাফকে দেখতে পেল। আরাফ তিয়াশার দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে রইল। তারপর বলল, তুমি কি ফেয়ারওয়েল পার্টিতে এসেছো না বিয়ের রিসেপশনে? তিয়াশা লজ্জা পেয়ে গেল আর মনে মনে শেলির 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। ওর জন্য এভাবে সেজে আসতে হয়েছে। তিয়াশা হাঁটা ধরলো আর শেলিকে খুঁজতে লাগলো। আজ ওর 12টা বাজাবে। আরাফ পেছন থেকে তিয়াশা বলে ডাকতেই তিয়াশা ঘুরে তাকালো। তোমায় খুব সুন্দর লাগছে বলে আরাফ হাসতে হাসতে অন্যদিকে তাকিয়ে রইল। তিয়াশা এভাবে দাঁড়িয়ে রইল। ওর প্রশংসা আরাফ করছে ভাবতেই পারছে না। তিয়াশা আর শেলি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোল্ড পান করছে আর চারদিকটা চোখ বোলাচ্ছে। খুব সুন্দর করে সাজানো হয়েছে সবকিছু। অনেক অচেনা মানুষকে দেখতে পাচ্ছে। একজন আরেকজনকে ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা জানাচ্ছে। তিয়াশা চমকে উঠলো। তারপর শেলিকে বলল, এই
আজকে না ভ্যালেন্টাইন্স ডে। আমি তো ভুলেই গেছি। তুই ভ্যালেন্টাইন্স ডে তে পার্টিতে এসে ভ্যালেন্টাইন্স ডে ভুলে গেছিস? অস্ট্রেলিয়া যাওয়ার জন্য এত উতলা হয়ে গেছিস যে ভ্যালেন্টাইন্স পার্টিতে এসে ভ্যালেন্টাইন্স ডে এর কথাই মনে পড়ছে না। মানে এটা ভ্যালেন্টাইন্স পার্টি? তা নয় তো কি। কিন্তু তিয়াশা কথাটা শেষ করতে পারলো না, এরই মধ্যে আরাফের কথা শুনতে পেল। ডিয়ার লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্লিজ অ্যাটেনশন। ভ্যালেন্টাইন্স পার্টিতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি আমার ভ্যালেন্টাইন্সকে পেতে যাচ্ছি, তার উপলক্ষে এই আয়োজন। তিয়াশা হা হয়ে আছে, তার মানে আরাফ ওর ফেয়ারওয়েল পার্টি না, ভ্যালেন্টাইন্স পার্টি দিয়েছে। আর আজকে ওর কি বলছে আরাফ? তার মানে ও আমাকে এখানে ওর জিএফ দেখানোর জন্য এনেছে? আরাফ একগুচ্ছ গোলাপ নিয়ে তিয়াশার দিকে আসছে, কিন্তু তিয়াশার সেদিকে খেয়াল নেই। ও এক মনে ভেবে চলেছে ওর সাথেই কেন এমন হয়। এখন যাবার বেলায় আরাফের জিএফকে দেখে যেতে হবে। তিয়াশা, আরাফের কথায় তিয়াশা ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসলো। আরাফ ওর সামনে ফুল দিয়ে হাঁটু গেড়ে বসে আছে, চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে। আরাফ ওকে মিস তিয়াশা, উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন? তিয়াশা হা করে দাঁড়িয়ে আছে। শেলি এগিয়ে এসে ফিসফিস করে বলল, ওই চুপ করে আছিস কেন? ওকে আর কতক্ষণ এভাবে হাঁটু গেড়ে বসিয়ে রাখবি? তিয়াশা শেলিকে ফিসফিস করে বলল, ও আমায় প্রপোজ করছে কেন? ও তো আমাকে প্রপোজ করার কথা না। ওই পাগল হয়েছিস? তুই তো এটাই চেয়েছিলি, তাহলে? কিন্তু শেলি এবার খেপে গেল আর জোরে বলল, এইবার যদি আরাফকে হ্যাঁ না বলিস তাহলে তোকে আমি গুম করে দেবো, কারণ আমি তোর এই ফেস ফেস কান্না আর সহ্য করতে পারছি না। আর আরাফ আরাফ বলে আমাকে আর পাগল বানাতে দিব না। তোর এই মুখে আরাফকে নিয়ে দেবদাসীপনা কথা শুনতে শুনতে আমার কানের পোকারা সুসাইড করেছে। আর না। তিয়াশা চোখ বড় বড় করে শেলির দিকে তাকিয়েছে। সরি তিয়াশা, আমি এ থেকে জেড সব আরাফকে বলে দিয়েছি, ও সবটা জানে। তিয়াশা লজ্জা পেয়ে আরাফের দিকে তাকাচ্ছে। তিয়াশা, আমার পা ব্যথা হয়ে যাচ্ছে। তুমি যদি এইবারও আমায় রিজেক্ট করো তবে আমি আবার তোমাকে প্রপোজ করব। তুমি যদি অ্যাকসেপ্ট না করো ইটস ওকে। বলেই আরাফ উঠে দাঁড়ালো, পেছনে ঘুরতে যাবে তখনই তিয়াশা আর কিছু না ভেবে ওর হাত ধরে ফেললো। আরাফ ঘুরে খুশিতে তিয়াশাকে জড়িয়ে ধরলো। তিয়াশাও দু হাতে আরাফকে জড়িয়ে ধরলো। দোস্ত, আমরা এখানে আছি ভুলে গেছিস? সাজ্জাদ বলল। তোরা চোখ বন্ধ করে রাখ। তিয়াশা লজ্জা পেয়ে আরাফকে ছেড়ে দিল, তারপর ওখান থেকে চলে গেল। তিয়াশা আরাফের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে। আরাফ পিছন থেকে এসে তিয়াশাকে জড়িয়ে ধরলো, তারপর বলল, তুমি আমায় অনেক কষ্ট দিয়েছো। আর তুমি? আমিও, তবে প্রমিস আর কখনো কষ্ট দিব না। তিয়াশা নিজেকে ছাড়িয়ে ঘুরে দাঁড়ালো, তারপর বলল, কিন্তু বাবা? ও ভালো কথা মনে করেছো, চলো। তিয়াশার হাত ধরে ওর বাবার রুমে গেল। দরজা নক করতে ভেতর থেকে যাওয়ার জন্য আওয়াজ দিল। আরাফ আর তিয়াশা হাত ধরে আরাফের বাবার সামনে দাঁড়ালো। বাবা, এই যে তিয়াশা। বাবা কথাটা শুনে তিয়াশা বুঝতে পারলো ইনি আরাফের বাবা। তাই তিয়াশা আরাফের থেকে হাত ছাড়িয়ে মাথায় ঘুমটা টেনে সালাম দিল। আরাফের বাবা তিয়াশাকে বসতে বলল। তোমার কথা আমি শুনেছি আর আরাফের কাছ থেকে সবকিছু জেনেছি। আমি কলেজ কমিটির সভাপতির সাথে কথা বলেছি। তোমরা ক্ষমা চেয়ে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করলে এবার সব ওকে হয়ে যাবে। আমি ওই কলেজেই পড়তে চাই, কিন্তু বাবা। আমি তোমার বাবার সাথে কথা বলবো, তুমি চিন্তা করো না। তুমি শুধু আমার এই বাঁদর ছেলেটাই খেয়াল রেখো। তিয়াশা লজ্জা পেয়ে গেল। জি আঙ্কেল। আরাফ তিয়াশা যাওয়ার সময় তিয়াশার গালে আলতো করে ছুঁয়ে বলল, তুমি ভেবো না, বাবা সব ঠিক করে দিবে। আর যদি না হয় আমিও তোমার সাথে অস্ট্রেলিয়া চলে যাব। তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও। পরদিন তিয়াশাদের বাড়িতে আরাফের বাবা গেল। তিয়াশা মাকে আগে বলে রেখেছিল, তাই তিনি আগে থেকে আপ্যায়ন করার সব ব্যবস্থা করে রেখেছেন। তিয়াশার বাবা আর আরাফের বাবা মুখোমুখি সোফায় বসে আছে। আরাফের বাবা বললেন, আমাকে দেখে আপনি যেমন অবাক হয়েছেন তেমনি অসন্তুষ্ট হয়েছেন। না, কি বলছেন? আমি আরাফকে অপছন্দ করি তার মানে এই নয় যে আমি ওর বাবাকে অপছন্দ করব। সন্তান যদি ভুল করে সে ভুলের দায় বাবার উপর কেন পড়বে? পড়বে, কারণ আমি ওকে মানুষ করতে পারিনি। ওর মা থাকতে ও সোনার টুকরো ছেলে ছিল, পড়াশোনায় খুব ভালো ছিল। ওর মায়ের মৃত্যুর পর আমি অনেক ভেঙে পড়ি, ওর দিকে নজর দিতে পারিনি। মা বুড়ো মানুষ যতটা পেরেছে তাই ছেলেটা এমন হয়ে গেছে, কিন্তু আপনার মেয়ে ওকে একবার গুছিয়ে দিয়েছে। বিশ্বাস করুন, ও অনেক বদলে গেছে। আর এতদিন যা ঘটেছে সব ভুল বোঝাবুঝি ছিল। হ্যাঁ, তিয়াশার মা আমায় সব বলেছে। ওরা দুজন দুজনকে অনেক পছন্দ করে। প্লিজ আপনি ওদের মেনে নিন। তিয়াশার বাবা তিয়াশার দিকে তাকালো, তারপর দেখে জিজ্ঞেস করলো, তুই কি চাস? তিয়াশা বলল, বাবা তুমি যা বলবে। ঠিক আছে, আমি ওদের দুজনকে মেনে নিলাম, তবে পড়াশোনাটা দুজনকে ভালোভাবে করতে হবে।
আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের দিকে কেউ যেন আঙুল তুলতে না পারে। সবাই হাসছে। আরাফের বাবা তিয়াশাকে একটা আংটি পরিয়ে দিল আর বলল, তুমি আজ থেকে তোমার বাবারই নয়, আমার বাড়িরও সম্মান। আরাফ ফোন হাতে নিয়ে বসে আছে। টেনশনে ওর ঘাম চুপছে। ওখানে কি হচ্ছে কে জানে। ওর দাদি ওকে বারবার সান্ত্বনা দিচ্ছে। হঠাৎ তিয়াশার নাম্বার থেকে একটা মেসেজ আসলো। ওপেন করতে দেখলো একটা হাতের ছবি, আংটি পরা। আরাফ বুঝতে পারছে হাতটা তিয়াশার, কিন্তু এই পিক দেওয়ার আগা মাথায় কিছু বুঝতে পারছে না। কি হলো, এমন করছিস কেন? দাদি দেখো না। পিক দেখে দাদির চোখ চকচক করছে। কি হলো দাদি? আরে গাধা, তোর কপাল খুল গেছে। তিয়াশা আমার সতীন হয়ে গেছে। ওর বাবা তোমাদের সম্পর্ক মেনে নিয়েছে, আর তোর বাবা আমার যে আংটিটা দিয়ে বিয়ের কথা পাকাপাকি করে ফেলেছে। হুররে দাদি। আরাফ দাদিকে নিয়ে নাচতে শুরু করে দিল। কয়েকদিন পরের কথা, আরাফ তিয়াশার বাসার সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তিয়াশা গাড়িতে উঠলো। আরাফ আংটি পরা হাতটা ধরে হাতে কিস করলো। তিয়াশার সারা শরীর কেঁপে উঠলো। আরাফ বলল, তুমি শুধুই আমার, অনলি মাইন। তারপর গাড়ি স্টার্ট দিল। কলেজের দিকে এগিয়ে যাচ্ছে, সাথে সুন্দর আর নতুন জীবনের দিকে, অন্যরকম এক ভালোবাসার দিকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।